ওকে। স্ট্রাকচারাল ডাইনামিক্স এন্ড ভাইব্রেশন কন্ট্রোল, এই কোর্সটার যে কন্টেন্ট আছে সেগুলার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের যে প্রিরিকুইজিট নলেজ থাকা দরকার। তার প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে, আমরা বলবো যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস ইউজিং ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্টিফনেস মেথড। সেখানে ম্যাট্রিক্স অপারেশনও আমাদের ইউজ হবে, এবং এর সাথে ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের নলেজও আমাদের জন্য এই কোর্সের হেল্পফুল হবে। তো ম্যাট্রিক্স অপারেশনটা আমাদের প্রতিটা প্রবলেমের সাথেই ওতপ্রোতভাবে জড়িত থাকবে, এবং ম্যাট্রিক্স অপারেশন কমপ্লিটলি এবং ক্লিয়ারলি না জানলে আহ, এই ডাইনামিক্স ক্লাস করাটা আসলে অনেকটা টাফই হবে আমি বলবো। সেজন্য আমি ম্যাট্রিক্স অপারেশনটা আজকের ক্লাসে রিভিউ করতে চাই। আমি এই ম্যাট্রিক্স রিভিউ অফ ম্যাট্রিক্স অ্যালজেব্রা এই চ্যাপ্টারটা নিয়েছি স্ট্রাকচার অ্যানালাইসিস বাই আসলাম কাসিম আলী। এটা আসলে ম্যাট্রিক্স অ্যানালাইসিস অফ স্ট্রাকচার, এটাও একটা গ্রাজুয়েট লেভেলের কোর্স, এবং সেই কোর্সে আসলে এই বুকটা রেফারেন্স বুক হিসেবে ইউজ করা করা হয়। সেখান থেকে এই চ্যাপ্টারটা আমি নিয়েছি। এটা অ্যাপেন্ডিক্স বি তে আসলে দেওয়া আছে, রিভিউ অফ ম্যাট্রিক্স অ্যালজেব্রা। তো আমি আসলে ম্যাট্রিক্স এর ডেফিনিশনে চলে যাই। আমরা বেসিক থেকেই দেখব, অনেকের কাছে এটা রিপিটিং মনে হতে পারে, বাট আমার মনে হয় তার জন্য এই আলোচনাটা শোনাটা হেল্পফুল হবে আর কি। সো ম্যাট্রিক্স কি, আমরা যদি বেসিক ডেফিনিশনটা দেখি, a matrix is a rectangular array of quantities arranged in rows and columns. A matrix containing m rows and n columns can be expressed as, এই যে এ দ্বারা একটা ম্যাট্রিক্স দেখানো হচ্ছে। দেখো আমরা আইদার বোল্ড ফেস্ট ক্যাপিটাল লেটার দ্বারা কোনো একটা ম্যাট্রিক্স কে ডেজিগনেট করি, অথবা আইটালিক ফর্মে কিন্তু এনক্লোজড ইন থার্ড ব্র্যাকেটস এরকম ফর্মেও ম্যাট্রিক্স কে ডেজিগনেট করি। এই দুইটি ভাবে ম্যাট্রিক্স কে ডেজিগনেট করা যায়। এবং এই ম্যাট্রিক্স এর যে কম্পোনেন্ট গুলা থাকে যাকে আমরা এলিমেন্ট বলি, দেখো এই এলিমেন্ট গুলা হচ্ছে এলিমেন্ট গুলো আমরা জাস্ট এই যে এম রো এবং এন কলামে সাজিয়ে ম্যাট্রিক্সটা প্রডিউস করি। এইগুলোর সাথে তোমরা আমার মনে হয় জড়িত, অনেকটা পরিচিত। আমি জাস্ট এখানে এইভাবেই বলবো, যতটুকু না বললেই নয়। এই কলামটাতে যদি এম সংখ্যক রো থাকে তাহলে এই, এবং এন সংখ্যক রো কলাম থাকে, এম সংখ্যক রো এবং এন সংখ্যক কলাম থাকে, তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলি এটা হচ্ছে এম বাই এন ম্যাট্রিক্স, যেটা হলো এই ম্যাট্রিক্সের সাইজ। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের যতগুলো রো এবং যতগুলা কলাম, এই যে হরাইজন্টাল যেগুলো সেগুলাকে আমরা বলি হচ্ছে রো, আর ভার্টিক্যাল যেগুলো সেগুলাকে আমরা বলি কলাম। তো এইভাবে কলাম এবং রোতে বিভিন্ন এলিমেন্ট সাজিয়ে আমরা যে অ্যারেটা তৈরি করি সেটাই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সের যে কম্পোনেন্ট গুলো, এক কথায় এর প্রত্যেকটাকে বলা হয় এক একটা এলিমেন্ট। আর এই এলিমেন্টটাকে আমরা ডেজিগনেট করি তার রো নাম্বার এবং কলাম নাম্বার দিয়ে। ফর এক্সাম্পল, এই ম্যাট্রিক্সটাতেই এখানে A1 ওয়ান দ্বারা যেটা বোঝানো হচ্ছে, এটা হচ্ছে, আমি এইভাবেই বলতে পারি যে এই ম্যাট্রিক্সের এখানকার যে এলিমেন্ট সেটা হচ্ছে AI, যার আই হচ্ছে রো নাম্বার আর জে হচ্ছে কলাম নাম্বার। তাহলে কোন, এই যে এখানে যে A11 বললাম, এর প্রথম ওয়ান হচ্ছে এটা রো নাম্বার, দ্বিতীয় ওয়ান হচ্ছে এটার কলাম নাম্বার। A12 বললাম এখানে, তাহলে প্রথম ওয়ান হচ্ছে এটার রো নাম্বার, দ্বিতীয় টু হচ্ছে এটার কলাম নাম্বার। এভাবে আমরা এই শেষ এলিমেন্টটা প্রথম রোতে তাহলে বলবো A1n, তার মানে 1 নাম্বার রো, n নাম্বার কলাম। এভাবে এই যে এই এলিমেন্টটা এটা হচ্ছে AN1, তার মানে M1, এম রো, N1 কলাম। এখানে AM2, এম রো, 2 কলাম। তাহলে লাস্ট এলিমেন্ট যেটা সেটা হবে এম রো, N কলাম, এভাবে। আর আবারও বলছি যে তাহলে যতগুলা রো এবং যতগুলা কলাম তাদেরকে আমরা এরকম ক্রস মাল্টিপ্লিকেশন দেখিয়ে সেটাকে বলে এই ম্যাট্রিক্সের সাইজ বা অর্ডার। অর্ডার অফ ম্যাট্রিক্স হচ্ছে এম বাই এন, বা সাইজ বললেও আমরা বলতে পারি এম বাই এন, তার মানে যতগুলা রো আর যতগুলা কলাম। তো এখানে সেই সমস্ত ডিটেইল বলা আছে, আমি আর এত সিম্পাসিস দিয়ে বলতে চাচ্ছি না।
আমি যদি এখানে বলতে চাই যে তাহলে ঠিক এই পি ম্যাট্রিক্সের এটা হচ্ছে দেখো এটার সাইজ কত আমরা বলবো সাইজ বা অর্ডার যদি বলতে চাই তাহলে এটা হবে হচ্ছে 3টা রো আছে আর 4টা কলাম আছে 1 2 3 4 তাহলে এটার সাইজ বা অর্ডার হচ্ছে 3/4 ঠিক আছে। এবং এই এলিমেন্ট যদি আমরা বলতে চাই এটা এলিমেন্টের লোকেশন আমি এভাবে বলবো পজিশন বা লোকেশন কত তাহলে প্রথমে আসবে এটার হচ্ছে রো নাম্বার কত টপ থেকে আমরা রো নাম্বার নিচের দিকে বাড়াতে থাকি টপের রোটা হচ্ছে 1 একবারে বটম মোস্টটা হচ্ছে লাস্ট ওয়ান তাহলে এটা রো হচ্ছে 3 এই ম্যাট্রিক্সটা হচ্ছে বি তাহলে এই এলিমেন্টটার ডেজিগনেশন যদি আমরা বলতে চাই এর আইডেন্টিটি বলতে চাই তাহলে বি 3 আর 3 নাম্বার কলাম আছে তাহলে বি 3 3 যদি এই 22 এর আইডি বলতে চাই তাহলে বলবো বি 3 নাম্বার রো 4 নাম্বার কলাম এভাবে। তো এখানে বিভিন্ন এলিমেন্ট এখানে এক্সাম্পল দিয়ে দেখানো আছে। আমরা এবার আসবো টাইপস অফ ম্যাট্রিক্সে। ফার্স্ট হচ্ছে রো ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে একটা মাত্র রো আছে সেই ম্যাট্রিক্সকে আমরা রো ম্যাট্রিক্স বলি একের অধিক রো নেই একটা মাত্র রো কিন্তু কলাম একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে এটাকে কখনো কখনো আমরা রো ভেক্টরও বলি। আবারও বলছি যদি মাত্র একটা রো থাকে সেটাকে আমরা রো ম্যাট্রিক্স না বলে রো ভেক্টরও বলে থাকি ভেক্টর। সেকেন্ড আসছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম থাকে একাধিক রো থাকতে পারে এক বা একাধিক রো থাকতে পারে কিন্তু কলাম হবে একটা যেমন এই যে ডি তে দেখানো হচ্ছে ডি ম্যাট্রিক্সে দেখো রো 4টা বাট কলাম আছে একটা তাহলে এটা একটা কলাম ম্যাট্রিক্স। এই কলাম ম্যাট্রিক্সকে আমরা কলাম ভেক্টরও বলে থাকি কলাম ভেক্টর যেহেতু একটাই মাত্র রো একটাই মাত্র কলাম তাহলে এটাকে আমরা কখনো কখনো কলাম ভেক্টরও বলে থাকি ভেক্টর। এরপরের ডেফিনিশন জানবো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স আমরা এখনো টাইপস অফ ম্যাট্রিক্সে আছি। A square matrix is a matrix with equal numbers of rows and columns. A matrix with the same number of rows and columns is called a square matrix. তার মানে ম্যাট্রিক্সটার যদি সাইজ বা অর্ডার m/n হয় তাহলে এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে যদি if m is equal to n হয় তার মানে যতগুলা রো ততগুলা কলাম যদি থাকে তখন সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে। আর এই স্কোয়ার ম্যাট্রিক্সের এই যে এখানে দেখো এলিমেন্ট গুলো দেখানো আছে এইটাকে বলা হয় হচ্ছে মেইন ডায়াগোনাল। এই মেইন ডায়াগোনালের ইম্পর্টেন্সটা আছে এই জন্য আমরা এখানে হাইলাইট করছি। তো মেইন ডায়াগোনালটা দেখো ফর্ম হবে এরকম এরকমটা নয় এই যে গ্রিন কালারে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু মেইন ডায়াগোনাল নয় দিস ইজ নট বাট রেড কালারে যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু মেইন ডায়াগোনাল। তার মানে বেসিক্যালি মেইন ডায়াগোনাল হবে A11 A22 A33 এলিমেন্ট এই 3টা এলিমেন্টকে আমি যদি কানেক্ট করি তাহলে এটাই হচ্ছে আমার মেইন ডায়াগোনাল হবে ঠিক আছে। এই ডায়াগোনালের ইম্পর্টেন্স আছে সামনে গেলেই আমরা সেটা বুঝবো। আর মেইন ডায়াগোনাল বাদে যে এলিমেন্ট গুলো আছে সেগুলাকে আমরা অফ ডায়াগোনাল এলিমেন্টস বলি। আবারও বলছি মেইন ডায়াগোনালে যে এলিমেন্ট গুলো আছে সেগুলাকে বলি মেইন ডায়াগোনাল এলিমেন্ট ঠিক আছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট। আর যেগুলো অফ ডায়াগোনাল আছে এই যে এই 3টা আর হচ্ছে এই 3টা এগুলাকে বলি অফ ডায়াগোনাল এলিমেন্টস এলিমেন্টস। তো মেইন ডায়াগোনাল আর হচ্ছে অফ ডায়াগোনাল আমরা শিখে ফেললাম মেইন ডায়াগোনাল এলিমেন্ট এবং অফ ডায়াগোনাল এলিমেন্ট আমরা শিখে ফেললাম। এখানে একটু কথা হচ্ছে যে দেখো these elements are referred to as diagonal elements as shown in equation B2 the main diagonal extends from the upper left corner to the right corner of the lower right corner of the square matrix আমরা এখানে দেখিয়েছি যে এই যে আপার লেফট কর্নার থেকে লোয়ার রাইট কর্নার পর্যন্ত এই মেইন ডায়াগোনালটা হয়। এখানে লক্ষণীয় বিষয় যেটা সেটা দেখো the remaining elements of the matrix are that not along the main diagonal are termed the off diagonal elements. আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা পরে আছে আসলে লক্ষণীয় বিষয় যেটা বলতে চেয়েছিলাম এটা পরের ম্যাট্রিক্স গুলাতে আছে। সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা যদি
পড়তে চাই। If the elements of a symmetric square matrix are symmetric about its main diagonal, the matrix is called a symmetric matrix. তার মানে এই দেখো aij আর aji এটা ইকুয়াল হতে হচ্ছে, aij আর aji ইকুয়াল হতে হচ্ছে। তার মানে আমার যে মেইন ডায়াগোনাল যেটা, সেই ডায়াগোনালের অফ ডায়াগোনাল টার্মস যদি ইকুয়াল হয়, তার মানে এই যে এ এটা হলো aij আর এটা হচ্ছে aji, তাহলে দেখো তারা ইকুয়াল, ভ্যালু গুলা ইকুয়াল, এই যে এইটা আর কি। তাহলে 13 13 5 5 28 28 31 31 9 -9 -9 অফ ডায়াগোনাল টার্ম যদি ইকুয়াল হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। কিন্তু মেইন ডায়াগোনালের এলিমেন্ট গুলা দেখো তারা কিন্তু অসমান, সমান নয়। মেইন ডায়াগোনাল এলিমেন্ট গুলো অসমান, কিন্তু অফ ডায়াগোনাল টার্ম যদি সেম হয়, ইকুয়াল হয়, তাহলে হচ্ছে সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আমরা এখন আসবো ডায়াগোনাল ম্যাট্রিক্সে। কোন একটা ম্যাট্রিক্সের যদি শুধুমাত্র মেইন ডায়াগোনাল নন জিরো হয় আর অফ ডায়াগোনাল টার্ম জিরো হয়, তাহলে সেটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। খেয়াল করো, অফ ডায়াগোনাল টার্ম সবগুলা জিরো, কিন্তু মেইন ডায়াগোনাল টার্ম গুলো নন জিরো ভ্যালু, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপরে আসছি ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইটা আমাদের খুব বেশি কাজে লাগবে আর কি। A diagonal matrix with all its diagonal elements equal to unity। তার মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স তো বললাম যে অফ ডায়াগোনাল টার্ম গুলো হতে হবে জিরো, সেটাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনালের এলিমেন্ট গুলা যদি ইউনিট হয়, ওয়ান হয় এক কথায়, তখন সেটাকে আমরা বলি আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স, এবং এটাকে আমরা এই যে আই দ্বারা ডিনোট করি। ঠিক আছে, এখানে একটা 4x4 ইউনিট ম্যাট্রিক্স দেখানো আছে। তারপরে আমরা আসবো নাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্ট আসলে জিরো, সেই ম্যাট্রিক্সকে আমরা নাল ম্যাট্রিক্স বলছি, এবং এটাকে ও দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এখন আমরা আসবো হচ্ছে ম্যাট্রিক্স অপারেশনসে। আমরা এতক্ষণ ম্যাট্রিক্স চিনে নিলাম, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স। এখন আমরা ম্যাট্রিক্স অপারেশনে আসবো। অপারেশন বলতে আমরা এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাই বলবো আর কি। ইনভার্স ট্রান্সপোজ এর যে সমস্ত টার্ম গুলো আছে সেগুলো মিন করছে অপারেশন দ্বারা। তো ফার্স্ট হচ্ছে ইকুয়ালিটি, ইকুয়াল। আমরা দুইটা ম্যাট্রিক্সকে ইকুয়াল বলতে পারবো যদি এই ম্যাট্রিক্সের দেখো অর্ডার সেম হয় এবং তাদের এলিমেন্ট গুলাও সেম হয়। খেয়াল করো, two matrices A and B are equal if they are of the same order and if their corresponding elements are identical। তার মানে দুইটা ম্যাট্রিক্স সেম হবে, ইকুয়াল হবে যদি তাদের অর্ডার সেম হয় ফার্স্ট। এটাও দেখো 3x3 ম্যাট্রিক্স, তিনটা রো আছে, তিনটা কলাম আছে। এ এ ম্যাট্রিক্সটা 3x3 ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের অর্ডারও 3x3, তাহলে তাদের ফার্স্ট হলো অর্ডার সেম। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্টও সেম হতে হবে, মানে A11 এর সমান হতে হবে, B11 B1 এর বি মানে A11 B11 এর সমান হতে হবে, A12 B12 এর সমান হতে হবে, এভাবে A33 B33 এর সমান হতে হবে। যদি হয় তবেই দুইটা ম্যাট্রিক্স আমরা ইকুয়াল বলতে পারবো। এটা হচ্ছে কন্ডিশন। সেকেন্ড, আমরা যদি অ্যাড করতে চাই, দুইটা ম্যাট্রিক্সকে অ্যাড করতে চাই অথবা সাবট্রাক্ট করতে চাই একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্সে, কিভাবে করব? দেখো, এটাও করা সম্ভব হবে। প্রথম কন্ডিশন হচ্ছে তাদের যদি অর্ডার সেম হয়, অর্ডার সেম হলেই তবে তাদেরকে তুমি অ্যাড করতে পারবে অথবা একটা থেকে আরেকটাকে সাবট্রাক্ট করতে পারবে। দেখো কি বলছে, দ্য অ্যাডিশন অর সাবট্রাকশন অফ টু ম্যাট্রিসেস এ এন্ড বি হুইচ মাস্ট বি অফ সেম অর্ডার is carried out by adding or subtracting the corresponding elements of the two matrices। যদি এদের অর্ডার সেম হয়ে থাকে তাহলে এদের এডিশন সাবট্রাকশন সম্ভব। এ ম্যাট্রিক্স এখানে 3/2, বি ম্যাট্রিক্স এখানে 3/2, অর্ডার সেম, তাহলে তাদের এডিশন সম্ভব হবে, সাবট্রাকশনও সম্ভব হবে। আমি যদি এ আর বি অ্যাড করতে চাই তাহলে করেসপন্ডিং এলিমেন্ট গুলা যোগ করব, A11 এর সাথে B11 যোগ হবে, A12 এর সাথে B12 যোগ হবে, A33 এর সাথে B33 যোগ হবে, এরকম এলিমেন্ট ওয়াইজ যোগ হবে। অনুরূপভাবে সাবট্রাকশনও তাই হবে। আমি যদি এর থেকে বি বাদ দিতে চাই তাহলে এ এর এলিমেন্ট A11 থেকে বি এর এলিমেন্ট B11 বাদ যাবে,
এরকম ভাবে আমরা সাবট্রাকশন এন্ড এডিশন করতে পারবো। এখন আমরা আসবো মাল্টিপ্লিকেশনে। তো মাল্টিপ্লিকেশন আসলে দুই ধরনের হবে, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই এ স্কেলার। তার মানে জাস্ট একটা ম্যাট্রিক্স বি আছে, এটাকে আমি একটা কোয়ান্টিটি 3 বা -3 দ্বারা গুণ করব। তাহলে কি করা যাবে? এটার জাস্ট এই যে দেখো, একটা স্কেলার দ্বারা গুণ করলে প্রত্যেকটা এলিমেন্টকেই ওই স্কেলার দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এই যেখানে 7 ছিল, তাহলে -3 দ্বারা গুণ করলে -21 হয়েছে। 3 ছিল, -3 দ্বারা গুণ করলে -9 হবে। -1 ছিল, -3 দ্বারা গুণ করলে +3 হয়ে গেল। 4 ছিল, -3 দ্বারা গুণ করলে -12 হয়ে গেল। তাহলে এইটা তখন হয়ে যাবে সিবি। তো এটা গেল একটা স্কেলার দ্বারা একটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লিকেশনের ফল। এখন আমরা যদি মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস করতে চাই, দুইটা ম্যাট্রিক্স কে যদি মাল্টিপ্লিকেশন করতে চাই, দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট যদি বের করতে চাই, যে গুণ করলে যেটা হয় প্রোডাক্ট, তো তখন আমরা কিভাবে করব? তো এটা দেখো, প্রথমেই যাচাই করতে হবে যে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেস পসিবল কিনা। দেখো, the multiplication of two matrices can be carried out only if the number of columns of the first matrix equals the number of rows of the second matrix. এটা হচ্ছে কন্ডিশন। দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন পসিবল হবে যদি প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, আমার এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, আমি তাহলে এ বি নির্ণয় করতে চাই। এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে বি এও আমরা নির্ণয় করতে পারি। দুইটা কি সেম হবে সেটা আলোচনায় আসছি, সাধারণত হবে না দেখবা। তো আমরা এ বি যদি নির্ণয় করতে চাই, তার মানে বি কে এ দ্বারা প্রি মাল্টিপ্লিকেশন করব। এটাকে এইভাবেই বলা হয়, দুই ভাবে বলা যায়, যে বি প্রি মাল্টিপ্লাইড উইথ এ, অথবা এ পোস্ট মাল্টিপ্লাইড বাই বি। দেখো, এ বি কে আমরা এইভাবে বলতে পারি, বি প্রি মাল্টিপ্লাইড বাই এ, অথবা এ পোস্ট মাল্টিপ্লাইড বাই বি। দুই নামেই ডাকা যায় এটাকে। তো যেটাই করি না কেন, এ বি যদি আমি নির্ণয় করতে চাই এবং এ ম্যাট্রিক্সটা যদি আমার এই যে এইটা হয় আর বি ম্যাট্রিক্সটা যদি এইটা হয়, তাহলে এদের মাল্টিপ্লিকেশন পসিবল কিনা সেটার জন্য প্রথমেই দেখতে হবে যে আমার এ ম্যাট্রিক্সের প্রথম যে ম্যাট্রিক্স সেটার কলাম সংখ্যা দ্বিতীয়টা রো সংখ্যার সমান কিনা। তো প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম আছে হচ্ছে 2, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো আছে 2, তাহলে 2 = 2। এই যে এটা দেখো, নাম্বার অফ কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স ইকুয়ালস দ্য নাম্বার অফ রোস অফ সেকেন্ড ম্যাট্রিক্স। তাহলে আমাদের জন্য এখানে ইকুয়াল হয়েছে, তাহলে এ বি পসিবল। এ বি পসিবল, এ বি আমরা বের করতে পারবো। কিন্তু এখানে আমি যদি বি এ বের করতে চাই, বি এ কে আমরা এভাবে বলতে পারি যে বি পোস্ট মাল্টিপ্লাইড বাই এ, অর এ প্রি মাল্টিপ্লাইড বাই বি। মানে এ কে বি দ্বারা গুণ করেছি, প্রি আগে থাকলে প্রি আর পরে থাকলে পোস্ট, এরকম বলি। তো বি এ কি এক্ষেত্রে পসিবল? তাহলে এখন দেখো, প্রথমে হচ্ছে আমার বি, বি এর নাম্বার অফ কলাম হচ্ছে 3, কিন্তু এ এর নাম্বার অফ রো হচ্ছে 2। 3 ইজ নট ইকুয়াল টু 2, তাহলে বি এ কিন্তু নট পসিবল, বি এ ডাজ নট এক্সিস্ট। তো এইটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সীমাবদ্ধতা বা কন্ডিশন আমরা বলতে পারি। Such matrices are referred to as being conformable for multiplication. দেখো, যদি এরকম হয় যে প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ইকুয়াল, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লিকেশনের জন্য কনফর্মেবল বলবো, কনফর্মেবল ফর মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এখানে যে কথাগুলো বলেছি সেইটাই আসছে। এবং লক্ষণীয় ব্যাপার হলো, আমি যখন এই যে মাল্টিপ্লাই করলাম, তখন রেজাল্টিং যে ম্যাট্রিক্সটা হবে তার রো সংখ্যা এবং কলাম সংখ্যা কত হবে এখানে গ্রাফিক্যালি দেখানো আছে। আমার বিশ্বাস তোমরা এটা মোটামুটি ভালো করেই জানো, আমি আর এখানে বেশি সময় নিব না। যেটা আসলে ক্রিটিক্যাল হবে, যে পয়েন্টগুলা আলোচনা করার ক্রিটিক্যাল, আমি সেখানে একটু একটু করে বলতে চাই। আহ আচ্ছা, হ্যাঁ। তো তাহলে এই যে যে মাল্টিপ্লিকেশন প্রসিডিউর দেখো, এ কমন অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন is to express simultaneous equations in compact matrix form. A common application of matrix multiplication is to express simultaneous equations in compact matrix form.
কনসিডার দ্য সিস্টেম অফ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস। এখানে দেখো, আমার বিশ্বাস তোমরা এটা সলিউশন করে আসছো হয়তো হাই স্কুল মানে কলেজ লেভেলে আর কি। a11 x1 a12 x2 a13 x3 ইকুয়াল টু p1, হ্যাঁ, এরকম তিনটা সাইমালটেনিয়াস ইকুয়েশন আছে। তো সাইমালটেনিয়াস মানে এই যুগপৎ ভাবে এরা কিন্তু কাজ করে, এবং এই দেখো এই যে x1 ফার্স্ট ইকুয়েশনে যে ভ্যালু গ্রহণ করে, x1 সেকেন্ড ইকুয়েশনে সে একই ভ্যালু গ্রহণ করে, থার্ড ইকুয়েশনে সে একই ভ্যালু গ্রহণ করে। সাইমালটেনিয়াস ভ্যালু ইন ডিফারেন্ট ইকুয়েশন, যে জন্য আমরা এগুলোকে সাইমালটেনিয়াস ইকুয়েশন বলি। তো এই তিনটা ইকুয়েশনে দেখো, এটাকে আমরা এই যে মাল্টিপ্লিকেশন ফর্মে লিখে আহ, এই এই যে সাইমালটেনিয়াস ইকুয়েশন সেটা ম্যাট্রিক্স ফর্মে লিখলাম, যে এরকম লিখতে পারি দেখো। তো এখানে বেসিক্যালি কি করা হচ্ছে, ইকুয়াল ইকুয়াল সাইনের লেফট সাইডে দেখো একটা 3/3 ম্যাট্রিক্স কে একটা 3/1 ম্যাট্রিক্স দ্বারা গুণ করছি। তো এইটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এখানে হচ্ছে কিনা দেখো, সম্ভব কিনা, এবং করলে সেটা আলটিমেটলি যে এরকম আসে কিনা সেটাও দেখো। তো আমরা প্রথমেই দেখবো যে ক্রস মাল্টিপ্লিকেশন পসিবল কিনা। এটা নাম্বার অফ কলাম, প্রথমটার নাম্বার অফ কলাম হচ্ছে 3, দ্বিতীয়টার নাম্বার অফ রো 3। তাহলে এদের মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করব, করার জন্য সেটার পদ্ধতি হচ্ছে এই যে প্রথমটার রো দ্বিতীয়টার এই মানে a11 গুণ হবে, বেসিক্যালি a11 গুণ হবে b11 এর সাথে, প্লাস a21 গুণ হবে b12 এর সাথে, প্লাস a31, সরি আমি এখানে ভুল বলে ফেলছি, উল্টাটা বলে ফেলছি, a12 গুণ হবে b21 এর সাথে, a13 গুণ হবে b31 এর সাথে। এইভাবে গুণ করে আমরা জাস্ট যোগ আকারে লিখবো দেখো। ক্রস মাল্টিপ্লিকেশনের নিয়ম হচ্ছে এটা, ইকুয়াল টু ডান পাশে যে প্রথমটা আছে সেটা সমান হবে। তাহলে আলটিমেটলি দেখো a11 x1 প্লাস a12 x2, এই যে প্লাস a13 x3, শেষেরটা ইকুয়াল টু হচ্ছে p। অনুরূপভাবে 2 নাম্বারটা গুণ করো, দেখো দ্বিতীয় ইকুয়েশনটা পাবা। 3 নাম্বার রো এর সাথে এই কলাম গুণ করো, দেখো 3 নাম্বার ইকুয়েশনটা পাবা। তো এটাও আমার মনে হয় তোমরা একটু পূর্ব পরিচিত, এখানে আমি আসলে দেখাইলাম। এবং এখান থেকে তাহলে দেখো এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এ লিখি আর এটা এক্স লিখি আর এটা লিখি পি, তাহলে এ এক্স ইকুয়াল টু পি লেখা যায়। এবং এখান থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা, আমি যে এ বি মে নট বি ইকুয়াল টু বি এ, সেটা যে হতে পারে সেটার আমি প্রুফ এখানে যে দেখিয়েছি যে এখানে কিন্তু পসিবল হয় নাই, যেহেতু তাদের অর্ডারই সমান নয় এবং এদের মাল্টিপ্লিকেশন ডাজ নট এক্সিস্ট আমাকে বলতে হবে। কিন্তু দেখো এটাকে আমরা বলি হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে যদি বলি, even when two matrices AB are of such orders that both products AB and BA can be determined, the products the two products are generally not equal, that is AB মানে BA যদি এক্সিস্টও করে তাহলে AB আর B এর ভ্যালু কি সেম হবে? নো, the answer is no, AB is not equal to BA। যদি এক্সিস্টও করে, কখনো কখনো এ বি এবং বি এ দুইটাই পসিবল হবে, হয়তো স্কোয়ার ম্যাট্রিক্স হলে পসিবল হবে। যদি এ ও স্কোয়ার হয় বি ও স্কোয়ার হয় তাহলে এ বি ইকুয়াল টু এ বি এবং বি এ এক্সিস্ট করবে, কিন্তু এ বি এর ভ্যালু আর বি এর ভ্যালু কি সেম হবে? নট নেসেসারিলি। এখানে আরেকটি ইম্পর্টেন্স আছে, সেটা একটু আলোচনা করব। ইট ইজ দেয়ারফর নেসেসারি টু মেইনটেইন দ্য প্রপার সিকোয়েন্সিয়াল অর্ডার অফ দ্য ম্যাট্রিসেস হোয়েন কম্পিউটিং ম্যাট্রিক্স প্রোডাক্টস। Although matrix multiplication is generally not commutative, দেখো কমিউটেটিভ মানে এই যে এটা সম্ভব না, কমিউট করা, এ এ বি ছিল আমি সেটাকে বিয়ে করলাম, কমিউট করলাম মানে তোমার জায়গা চেঞ্জ করলাম, এক কথায় ইন্টারলোকেশন আমরা বলতে পারি, যে একটা জায়গার মধ্যে জাস্ট মানে একটা রুমের মধ্যে লোকেশন চেঞ্জ করছে, এরকম এটাকে বলা হয় কমিউটেটিভ। তো এটা কমিউটেটিভ নাও হতে পারে। সাধারণত matrix multiplication is generally not commutative as indicated by equation 10b10, it is associative and distributive। দেখো সেটা আবার কি রকম, provided that the sequential order in which the matrices are to be multiplied is maintained। খেয়াল করে দেখো, এখন যদি তিনটা ম্যাট্রিক্স হয় যাদের আমি এবিসি নির্ণয় করব, তাহলে এবিসি এটা
এই যে দেখো, এখন প্রথমে আমি ব্র্যাকেটের মধ্যে এবি নিলাম, তার মানে এবি আমি প্রথম গুণ করব, তারপরে সি গুণ করব। তাহলেও এই এ বি সি যদি তুমি পর্যায়ক্রমে করো, মনে করো প্রথমে এ বি সি নির্ণয় করেছো আর তারপরে বিসি কে এর সাথে গুণ করেছো, তাহলে এটা কিন্তু ইকুয়াল হবে। তার মানে এ বি সি, এটা তুমি প্রথমে এ এর সাথে বি গুণ করেছো নাকি প্রথমে বি এর সাথে সি গুণ করেছো, ইট ডাজন্ট ম্যাটার, আলটিমেটলি এ বি সি সেম হবে। এটাকেই বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্ড ডিস্ট্রিবিউটিভ। ঠিক আছে। অনুরূপভাবে এই যে এখানে দেখো, যখন দুই তিনটা ম্যাট্রিক্স আমরা এই যে এরকম গুণ করে আবার যোগ করব, এ বি সি, তুমি যদি প্রথমে বি আর সি যোগ করে তার সাথে এ গুণ করো, তাও যা হবে। তুমি প্রথমে এ বি গুণ করো আর এসি গুণ করো, তাদেরকে যোগ করো, একই রেজাল্ট আসবে, এরকম। আর কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমরা নাল ম্যাট্রিক্স দ্বারা গুণ করি, তাহলে রেজাল্ট্যান্ট ম্যাট্রিক্সটাও কিন্তু নাল হয়। তো নাল ম্যাট্রিক্সটা আগে নিয়েছো না পরে নিয়েছো, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এখানে প্রুফ সহকারেও দেখানো আছে। আর একটা জিনিস হচ্ছে, কোন একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমি যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করি, দেখো যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আগে নিয়েছো নাকি পরে নিয়েছো, ইট ডাজন্ট ম্যাটার। কোন একটা ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে রেজাল্টিং ম্যাট্রিক্সটা ওই ওই ম্যাট্রিক্সই হয়। যেমন এই যে এ ম্যাট্রিক্সকে আই দ্বারা গুণ করলাম, এটা আগে অথবা পরে যেভাবেই নেই না কেন, রেজাল্টিং যে ম্যাট্রিক্স সেটা কিন্তু এই হচ্ছে। এখানে প্রুফ দিয়ে যে দেখো দেখানো আছে। কিভাবে করেছে সেটার জন্য তো আমি এভাবে বলতে পারি, এই যে 1 এর সাথে গুণ হবে এই 5 এর, 0 এর সাথে গুণ হবে এই 9 এর। তাহলে 5 টাইমস 1 প্লাস 0 টাইমস 9, 5ই থাকলো। তারপরে হচ্ছে এই যে 0 এর সাথে গুণ হবে 5, 1 এর সাথে গুণ হবে 9, তাহলে 9ই থাকলো দেখো। আবার এই 1 এর সাথে গুণ হবে -7, 0 এর সাথে গুণ হবে 2, -7ই থাকলো। এই 9 এর সাথে গুণ হবে 1, 2 এর সাথে গুণ হবে 0, তাহলে দেখো, ও না সরি, কি বললাম, আহ 0 এর সাথে গুণ হবে -7, 1 এর সাথে গুণ হবে 2, তাহলে 1ই থাকলো, এই 2ই থাকলো। তো আলটিমেটলি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে রেজাল্টিং ম্যাট্রিক্সটা ওই ওই ম্যাট্রিক্সটাই হয়, সেটা হচ্ছে এখানে বলার উদ্দেশ্য। ইনভার্স অফ এ স্কয়ার ম্যাট্রিক্স, আমরা ইনভার্স করব, এবং ইনভার্স ম্যাট্রিক্সই আমাদেরকে আসলে এই যে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে হেল্প করবে। তো ইনভার্সটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা কিভাবে করতে হয় আমাদের জানতে হবে। কারণ হলো, আমরা যে আমাদের ডাইনামিক্স এর ক্লাসের শুরুতেই দেখবো যে আমরা ইকুয়েশন অফ মোশন লিখবো। তোমরা অ্যানালাইটিক মেকানিক্স থেকে এতটুকু অ্যাটলিস্ট জানো যে এফ ইকুয়াল টু এম এ, এম এ, আর এখানে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এফ এম হচ্ছে মাস। তো আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং আসলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের সাথেই আমাদের রিলেশনটা বেশি, আমরা ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট নিয়ে ডিল করি। অ্যাক্সিলারেশনে আমাদের এতটা ইন্টারেস্ট নাই, অ্যাকচুয়ালি নাই তা নয়, আছে, বাট এটাকে আমরা এই যে ডিফরমেশনের মাধ্যমে অ্যাকাউন্ট করে থাকি। আর অ্যাক্সিলারেশন যেটা, সেটার যে একবারে ফিল করি না তা না। যেমন অ্যাক্সিলারেশন এতটা এইভাবে নেই না, বরং উইন্ড ইনডিউসড ভাইব্রেশন, যেটা আসলে ভেলোসিটির মাধ্যমে আমরা মেজার করি, আহ, সেইটা আমাদেরকে আসলে মানে আনকমফোর্টেবল সিচুয়েশন নিয়ে যেতে পারে। তো আমরা অ্যাক্সিলারেশনে আসলে ওরকম ভাবে যাই না, বাট ডিসপ্লেসমেন্ট এবং ভাইব্রেশনাল মোশন, তার মানে হচ্ছে ভেলোসিটি, এক কথায় সেই লেভেল পর্যন্ত আমরা অ্যাকাউন্টে নিয়ে ডিজাইন করি, কিন্তু এটার ইম্প্যাক্ট আমাদের ডিজাইন আলটিমেটলি আসবে দেখো। তো এই এ যেটা, সেটা হচ্ছে কিন্তু আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট ইউ ইকুয়াল টু, ফর এক্সাম্পল যদি এস হয়, তাহলে এই ইউ কে ইউ তো না আসলে, ইউ ইউ লিখতে পারো, আচ্ছা, ডি ডি ইউ ওভার ডিটি যদি করি, টি এসটা যদি টাইমের ফাংশন হয় ডিসপ্লেসমেন্ট, তাহলে যে ডিএস ওভার ডিটি যেটা, এটাকে আমরা সাধারণত ইউ ডট দিয়ে ভেলোসিটি বলি। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিউ স্কোয়ার ইউ বাই ডিটি স্কোয়ার এরকম হয়ে যায়। তাহলে এটা হয়ে যায় তখন হচ্ছে এই যে ডান পাশের, এটা হচ্ছে কি লিখলাম, এটা হচ্ছে তখন ভেলোসিটি আমরা বলি, বি। ঠিক আছে, ইউ ইউ প্রাইম ইকুয়াল টু হচ্ছে ভেলোসিটি। আবার যদি ডিফারেন্সিয়েশন করি, তখন এটা ভেলোসিটি এর ডিফারেন্সিয়েশন, কাম অন, ডিভি ওভার ডিটি। তোমরা জানো যে চেঞ্জ ইন ভেলোসিটি ওভার টাইম ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন এ। তাহলে বেসিক্যালি অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু কি লেখা যায়, আমি এখানে দুইটা ডট দিয়ে লিখবো। ইউ এর উপরে যে ওভার ডট ইউজ করি, একটা যদি থাকে তার মানে বোঝা যাবে যে ইউ ইউ মানে যে ডিসপ্লেসমেন্ট যেটা, তাকে দুইবার ডিফারেন্স,
একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, দুইটা ডট থাকলে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তার মানে এই এ ইকুয়াল টু বেসিক্যালি লেখা যায় এম আর হচ্ছে যে ইউ ডট। তো এখানে যে জন্য আসলে আসছিলাম, আমার যদি আলটিমেটলি এটাকে দুইবার যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, দেখো আমার ফোর্স আছে আর ডান পাশে যে এরকম আছে, তো দুইবার ইন্টিগ্রেশন করলে এই অ্যাক্সিলারেশন থেকে আমি আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট, আমার স্ট্রাকচারাল ডিসপ্লেসমেন্ট কত আসবে, এই যে ফোর্সটা মনে করো এটা হচ্ছে আর্থকুয়েক ফোর্স আসলো, এটা অ্যাক্সিলারেশনের মাধ্যমে আমরা দিতে পারি অথবা জাস্ট ফোর্সের মাধ্যমেও দিলাম, যেভাবেই হোক আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখবো দেখবা। মেইন টার্গেট আমার হবে যে এই কোন একটা আর্থকুয়েক ফোর্সের জন্য কোন একটা স্ট্রাকচারের টপে বা যে কোন একটা লেভেলে কতটুকু ডিসপ্লেসমেন্ট আসছে, ইউটা বের করা। ঠিক আছে, তো এখানে ইউ বের করতে হলে আলটিমেটলি দেখবা যে এই যে মাস ম্যাট্রিক্স যেটা, বা এখানে আমরা আরো কম্পোনেন্ট আসবে, স্টিফনেস কম্পোনেন্ট আসবে, ড্যাম্পিং কম্পোনেন্ট আসবে, তাদের ইনভার্স প্রয়োজন হবে, মাসের ইনভার্স ম্যাট্রিক্স এর প্রয়োজন হবে। তো ইনভার্সটা আমাদের জন্য খুবই জরুরি, মানে ডাইনামিক্স ক্লাসের জন্য আর কি। The inverse of a matrix A is defined as a matrix A inverse with elements of such magnitudes that the multiplication of the original matrix A by its inverse A prime A inverse yields a unit matrix I. That is, দেখো খেয়াল করে, A matrix এর ইনভার্স ম্যাট্রিক্স কে আমরা A ইনভার্স এভাবে লিখবো, এবং শর্ত হতে হবে কি, যে A ইনভার্স কে যদি আমরা A দ্বারা গুণ করি বা A কে যদি A ইনভার্স দ্বারা গুণ করি, যেভাবে লিখো না কেন, এটা হতে হবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি এই শর্ত পূরণ করে তাহলে A ইনভার্স কে ইনভার্স ম্যাট্রিক্স অফ A বলবো। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন। তো এইটা নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি, এখানে একটু এক্সাম্পল দেখছি, দেখো কনসিডার ফর এক্সাম্পল দ্য স্কয়ার ম্যাট্রিক্স A ইকুয়াল টু 1 2 -2 3 -4, দ্য ইনভার্স অফ A ইজ গিভেন বাই A ইনভার্স ইকুয়াল টু, এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা স্কুল লাইফে যেভাবে শিখেছি আমি সেটা তোমাদেরকে এখানে দেখাতে পারি, কিন্তু এই বইয়ে আসলে অন্য প্রসিডিউরে করে দেখানো আছে, সেটাও আমরা দেখব। তোমরা, আমার বিশ্বাস তোমরাও আমার মতো স্কুল লাইফে শিখে আসছো যে কিভাবে কোন একটা ম্যাট্রিক্স এর ইনভার্স করতে হয়, যে প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তার ট্রান্সপোজ নিয়ে তারপরে এটার ডিটারমিন্যান্ট দ্বারা ভাগ করে আলটিমেটলি বের করতে হয়। আহ তো এই ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স আর এ ইনভার্স ম্যাট্রিক্স, এ এ ম্যাট্রিক্স এর এ ইনভার্স একটা ম্যাট্রিক্স আমি বের করেছি, সেটা যে ইনভার্স ম্যাট্রিক্স হলো কিনা সেটা ক্রস চেক করার উপায় হচ্ছে এই এ ম্যাট্রিক্স এবং এ ইনভার্স ম্যাট্রিক্স এর আমি প্রোডাক্ট বের করব, মাল্টিপ্লিকেশন করব, এবং আলটিমেটলি করে দেখলাম যে এটা ইউনিট ম্যাট্রিক্স হয়। দেখো এই যে ইউনিট ম্যাট্রিক্স আই হয়েছে, তার মানে আমি এ ইনভার্স যেটা বের করেছি সেটা সঠিক আছে বলা যায়। ঠিক আছে, অনুরূপভাবে এখানে এ ইনভার্স এ করেছে আর এ এ ইনভার্স করেছে, দুইটাই দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, মানে ইউনিট ম্যাট্রিক্স হয়, তার মানে এ ইনভার্স যেটা বের করেছি সেটা ঠিক আছে। তো এখানে এ ইনভার্সটা কিভাবে বের করতে হয় আমি আবারও বলছি যে আমরা স্কুল লাইফ একরকম শিখে আসছি, এখানে আবার একটু ডিফারেন্ট ওয়েতে দেখানো আছে, সেটা আমরা দেখব। তাহলে এই যে সাইমালটেনিয়াস ইকুয়েশন যেটা আমরা লিখে আসছিলাম এখানে সেটাই আবার লেখা হয়েছে, যে ax ইকুয়াল টু পি যদি হয় তাহলে আলটিমেটলি আমি যদি এক্স এর সলিউশনটা আনতে চাই, তাহলে দেখো বোথ সাইডকে এই ax এরই ax ইকুয়াল টু পি ছিল, এর বোথ সাইডে আমি a ইনভার্স দ্বারা গুণ করে দিলাম, a ইনভার্স a x ইকুয়াল টু a ইনভার্স p, এরকম ভাবে লিখলাম। তাহলে আমরা এটা জানি, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, আর এক্স ম্যাট্রিক্স থাকবে ইকুয়াল টু a ইনভার্স p। আর তো আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেটা ওই ম্যাট্রিক্স হয়ে যায়। তাহলে এক্স ইকুয়াল টু বেসিক্যালি থাকছে কত, a ইনভার্স p। তাহলে দেখো আমি যে সাইমালটেনিয়াস ইকুয়েশনের সলিউশন করতে পারবো যদি আমার এ ম্যাট্রিক্স যেটা ছিল তার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারি, তাহলে তাকে এই পি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আমি কিন্তু এক্স এর ভ্যালুগুলো পেয়ে যাব। তো এরকম ভাবে আমরা খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারি। ওকে, তাহলে এভাবে আমরা দেখো এ এ ম্যাট্রিক্স এর ইনভার্স নির্ণয় করতে পারলে জাস্ট পি এর সাথে সেটা গুণ করে দিলেই আমি এই সাইমালটেনিয়াস ইকুয়েশনের যে সলিউশন সেটা পেয়ে যাব, এক্স এর ভ্যালুগুলো।
আমরা অন্য আরেকটা মেথডেও দেখো এই এক্স এর ভ্যালু নির্ণয় করা শিখবো, গস জর্ডান এলিমিনেশনের মাধ্যমে, এবং ওই গস জর্ডান এলিমিনেশনের মাধ্যমে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় সেটাও শিখবো। So, which indicates that a system of simultaneous equations can be solved by pre-multiplying the vector of constants by the inverse of the coefficient matrix. তো আমরা এই যে A ম্যাট্রিক্স কে বলি হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এখানে এই সাইমালটেনিয়াস ইকুয়েশনের এটাকে বলি হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স A, আর x হচ্ছে x ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে P ম্যাট্রিক্স আর কি। এখন আমরা আসবো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। আমরা কোন একটা ম্যাট্রিক্সের কি বলে অফ ডায়াগোনাল টার্ম গুলা যদি এক্সচেঞ্জ করি, তাহলে যে ম্যাট্রিক্স রেজাল্ট করে, মানে রেজাল্টে যে ম্যাট্রিক্স হয় সেটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলি। অফ ডায়াগোনাল টার্ম এক্সচেঞ্জ করব, তার মানে এ আই জে কে নিয়ে যাব এ জে আই এর জায়গায়, এবং তাদেরকে এক্সচেঞ্জ করব। ঠিক আছে, দেখো ডেফিনেশন পড়লে, দ্য ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স ইজ অবটেইনড বাই ইন্টারচেঞ্জিং ইটস করেসপন্ডিং রোস এন্ড কলামস। আমরা এভাবেও বলতে পারি। তার মানে হলো দেখো এ একটা ম্যাট্রিক্স, এটার রো কে কলাম করে ফেলবো, তার মানে ফার্স্ট রো যেটা সেটা ফার্স্ট কলাম হয়ে যাবে, সেকেন্ড রো যেটা সেকেন্ড কলাম হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রথম যে ডেফিনেশনটা দিয়েছি আমার মনে হয় সেটা ভুল ছিল আসলে। ভুল এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না, বাট আমার মনে হয় মোর কারেক্ট, মোর একুরেট ডেফিনিশন হচ্ছে এটা, জাস্ট রো কে কলাম করে ফেলো, কলামকে রো করে ফেলো, মানে রো কে কলাম করলে অটোমেটিক কলাম রো হয়ে যাবে। তাহলে যে ম্যাট্রিক্সটা আসবে রেজাল্টিং ম্যাট্রিক্স সেটাকে বলবো ট্রান্সপোজ, এবং আমরা এইভাবে লিখি এ এ তারপরে কপালের উপরে টি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বোঝানোর জন্য। ঠিক আছে, এ সাফিক্স টি এরকম আমরা লিখি। তো এই হচ্ছে এটি, আমার মনে হয় এখানে যদি আমরা লিখতে চাই দ্য ট্রান্সপোজ অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স ইটস দ্য সেম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয় ট্রান্সপোজ করলে তো একই আসবে, এটার বলা কিছু নাই। Another useful property of matrix transposition is that the transpose of a product of matrix equals the product of the transpose in reverse order. That is, এখানে একটু খেয়াল করে, এটা লক্ষণীয় যে দেখো এ বি প্রথমে প্রোডাক্ট নির্ণয় করলাম, তার ট্রান্সপোর্ট যদি করতে চাই, করলে সেটা হবে এই যে রিভার্স অর্ডারে তাদের ট্রান্সপোজ করার পরে প্রোডাক্টের সমান। দেখো এই যে পরেরটা প্রথমে নিয়ে আসতে হবে, মানে বি আছে শেষে, তাহলে পরে এই যে ডান পাশেরটা দেখো বি আছে আবার প্রথমে, এরকম হবে। অনুরূপভাবে যদি তিনটা ম্যাট্রিক্স এর প্রোডাক্ট করে তাদের ট্রান্সপোজ করি, তাহলে শেষেরটা সবার আগে, মাঝখানেটা মাঝখানে, প্রথমেরটা সবার পরে, তিনটার ইন্ডিভিজুয়াল ট্রান্সপোজ করে তাদের প্রোডাক্ট নাও। এখানে কিন্তু প্রথমেই এই যে এই এটি বিটি সিটি এগুলো নির্ণয় করতে হবে, তারপরে তাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে। আর প্রথমটায় কি করা হচ্ছে, তিনটার জাস্ট প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিলাম, তারপরে ট্রান্সপোজ করতে হচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। এখন আমরা আসি পার্টিশনিং অফ ম্যাট্রিসেস। Partitioning is a process by which a matrix is subdivided into a number of smaller matrices called submatrices. এইটা স্ট্রাকচারাল অ্যানালাইসিসে অনেক বেশি ইউজ হয়। আমি আসলে ম্যাট্রিক্স অ্যানালাইসিস অফ স্ট্রাকচার কোর্সটা পড়াতে চাই। তোমরা যে ইটাফ স্টার প্রো যে সফটওয়্যার ইউজ করো না কেন ফাইনাইট এলিমেন্ট মেথডে, সবগুলাতে আসলে তারা যে তোমাকে 1 সেকেন্ডের মধ্যে বা 1 মিলি সেকেন্ডের মধ্যে রেজাল্ট এনে দিচ্ছে, এর পিছনে যত ক্যালকুলেশন আছে সব কিন্তু এই ইনভলভ করে হচ্ছে ম্যাট্রিক্স অপারেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স ইনভার্স এগুলো। তুমি বেসিক্যালি কমান্ডে দিচ্ছ হচ্ছে নোড, তারপরে এলিমেন্টের প্রপার্টি, এইসব কিছু কমান্ডে ইনপুট দিচ্ছ, কিন্তু সে তোমাকে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করে দিচ্ছে, অ্যাক্সিলারেশন, মোড শেপ, এসব ক্যালকুলেশন করে দেখাচ্ছে। এই ক্যালকুলেশনের যে প্রসিডিউর বিহাইন্ড দ্য সিন আমরা যদি দেখতে চাই, আমি সাজেস্ট করব কোন এক সময় হলে আমি ম্যাট্রিক্স অ্যানালাইসিস অফ স্ট্রাকচার কোর্সটা পড়াবো, সেটা করে নেওয়া, তাহলে বুঝতে পারবা যে ইটাফস তোমাকে গ্রাফিক্যালি যা দিচ্ছে তার পিছনে কি কি ক্যালকুলেশন আছে। মানে তখন নিজের কাছে মনে হবে, বিশ্বাসযোগ্য মনে হবে যে ইটাফস স্ট্রাকচার যা করতেছে সেগুলা মানে রিজনেবল, এক কথায় এরকম ফিলিংসটা আসবে তোমার যে হ্যাঁ এটা আসলে বিলিভ করা যায়। তো এই এই ক্যালকুলেশনে অনেক বড় বড়, তুমি যদি 100 স্টোরি একটা বিল্ডিং ডিজাইন করতে চাও, ফর এক্সাম্পল এই যে আমি উদাহরণস্বরূপ যদি বলি, সান ফ্রান্সিসকোতে সেলসফোর্স টাওয়ার নামে একটা বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে অলরেডি, যেটা হচ্ছে আমার এক্স্যাক্টলি মনে নাই, 106 তলা অথবা 76 স্টোরি, এবং সান ফ্রান্সিসকো সবচেয়ে সুউচ্চ ভবন।
সান ফ্রান্সিসকো আমেরিকার শহরে। তো এটা ডিজাইনার ওই যে রন ক্লেমেনকিক অ্যাসোসিয়েট, এবং এর মেইন ডিজাইনার হচ্ছে রন ক্লেমেনকিক। তো এইটা ডিজাইন করতে যদি আজকের দিনের ফাস্টেস্ট কম্পিউটার ইউজ করে এবং পারফরম্যান্স বেস ডিজাইন করতে চায়, তাহলে 1000 ডে লাগবে এই ডিজাইন ক্যারি আউট করতে। তার মানে মোর দ্যান না, অলমোস্ট 3 ইয়ার্স। তো ডিজাইন ক্যারি আউট করতে যদি 3 ইয়ার্স লাগে, এবং তাও আজকের দিনের ফাস্টেস্ট সুপার কম্পিউটার ইউজ করে, তাহলে বুঝতেই পারছো যে সেটা মানে কত ইন্টেন্সিভ একটা টাস্ক। এবং এখানে তুমি যে মানে মডেল ডেভেলপ করবা, সেই মডেলের ডিগ্রি অফ ইনডিটারমিনেসি আমি যদি নির্ণয় করতে চাই, থাউজেন্ডস মিলিয়নস হয়ে যাবে আমার বিশ্বাস। তো আমার জন্য 2 স্টোরি একটা বিল্ডিং ও যদি হয়, তার ম্যাট্রিক্স এর সাইজ হয়ে যায় হয়তো 200 বাই 200, মানে এত বড় বড় ম্যাট্রিক্স হয়, এবং সবগুলো স্কোয়ারই হবে। তো এই বড় ম্যাট্রিক্স এর অপারেশন কম্পিউটার খুব ফাস্টই করতে পারে, বাট তারপরেও ওখানে সাবস্ট্রাকচার করা হয়, এই যে পার্টিশনিং করা হয়, যার মাধ্যমে আসলে ক্যালকুলেশন কনডেনসেশন করা হয়। এক কথায় কনডেনসেশনের মাধ্যমে কিছু কিছু ইনঅ্যাক্টিভ এলিমেন্ট যেগুলো, সেগুলোকে আসলে কনডেন্স করে ইনঅ্যাক্টিভ করে রেখে দেওয়া হয় অনেকটা। আমি আমি এইভাবে বোঝার চেষ্টা করি আর কি। তো সাবস্ট্রাকচারিংটাও এখানে ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা এই যে ম্যাট্রিক্স অ্যাপ্লিকেশন পড়বে বা করবে, মানে বিহাইন্ড দ্য সিন বুঝবে তাদের জন্য। তো partitioning is a process by which a matrix is subdivided into a number of smaller matrices called submatrices. For example, a 3 by 4 matrix A, এই যে এই ম্যাট্রিক্সটা 3 by 4, is partitioned into 4 submatrices by drawing a horizontal and vertical dashed partition lines. যে এরকম ভাবে আমরা ভাগ করে ফেললাম, তাহলে প্রথম এই কোয়ার্টারে যেটা আছে সেটা হচ্ছে A11 বললাম, সেকেন্ড কোয়ার্টারে A12, থার্ড কোয়ার্টারে এই তিনটা মিলিয়ে A21, আর ফোর্থ কোয়ার্টারে হচ্ছে এই 4 A22। এভাবে আমরা পার্টিশন করতে পারি। পার্টিশন করার কিছু সুবিধা আছে, ওই যে বললাম যে ক্যালকুলেশন টাইম এবং ক্যালকুলেশন এফোর্ট এগুলো কম লাগবে, এই জন্য সাবস্ট্রাকচারিং করা হয় আর কি, সাবম্যাট্রিক্স নিয়ে নেওয়া হয়। তো এখানে এই যে সাবম্যাট্রিক্স গুলো আবার আবার দেখানো আছে। আর আমি যদি এরকম ভাবে বি আরেকটা ম্যাট্রিক্স যারও এরকম সাবস্ট্রাকচার করে ফেলতে চাই, তাহলে এখন এ আর বি আমি যদি যোগ করতে চাই, তাহলে এলিমেন্ট ওয়াইজ এদের যে প্রপার্টি, মানে সিঙ্গেল হলে যে প্রপার্টি গুলো থাকতো, সেগুলো আমাদের জন্য প্রযোজ্য হবে। মানে যদি সাবস্ট্রাকচার না করতাম, সাবস্ট্রাকচারিং এর পরে, ফর এক্সাম্পল আমি এ আর বি যদি এখন যোগ করতে চাই, তাহলে সাবস্ট্রাকচারিং এর পূর্বে তাদের যদি যোগ করা সম্ভব হতো, তাহলে সাবস্ট্রাকচারিং করার পরেও যোগ করা সম্ভব হবে। সাবস্ট্রাকচারিং এর পূর্বে যদি বিয়োগ করা সম্ভব হতো, সাবট্রাকশন করা সম্ভব হতো, পরেও সম্ভব হবে। অনুরূপভাবে প্রোডাক্টের ক্ষেত্রেও তাই। যদি আমার এ আর বি সাবস্ট্রাকচারিং এর পূর্বে মাল্টিপ্লিকেশন সম্ভব হয়, পরেও সম্ভব হবে। এখানে সেই কথাটাই হাইলাইট করা হয়েছে। একজন কোশ্চেন করেছো ম্যাটল্যাব শেখাটা জরুরি কিনা। ম্যাট্রিক্স অ্যানালাইসিসের জন্য ম্যাটল্যাব শেখাটা খুবই জরুরি। ম্যাট্রিক্স মানে রিয়েল প্রবলেমটা যদি বুঝতে চাও, আমি ম্যাট্রিক্সেই আমরা যখন শিখেছি ম্যাট্রিক্স মানে ম্যাটল্যাব প্রোগ্রামিং এর মাধ্যমে শিখেছিলাম। আমি পড়ালে ম্যাটল্যাব করেই দেখাবো। এমনকি আমরা এখানে যে সলিউশন গুলা করব, দেখবা ম্যাটল্যাবের মাধ্যমে করলে আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে যাবে, করাটা খুব ইজি হবে আর কি। এই কোর্সের জন্য আমরা ম্যাটল্যাব হয়তো ইউজ করবো, আমাদের করা লাগবে। তো এখানে যে কথাটা বলার আমি সেটা বলে ফেলেছি, আর রিড করছি না। যে মেইন এলিমেন্ট ওয়াইজ আসলে যোগ বিয়োগ গুণ সবকিছুই করা সম্ভব হবে, প্রোভাইডেড দ্যাট এই যে দেখো, আমি এ সাবস্ট্রাকচারের মধ্যে A11 যে পার্টটা, এক কথায় A11 এর সাথে যদি এখন আমি যে B11 গুণ করতে চাই, তাহলে আগে দেখতে হবে যে A11 আর B1 এর এই যে A11 এর কলাম সংখ্যা B11 এর রো সংখ্যা সমান কিনা, এরকম ভাবে মিলায় আসতে হবে, তাহলেই তাদের মধ্যে গুণ ভাগ যোগ বিয়োগ সবই সম্ভব হবে। আসলে ভাগ বলতে কোন একটা ম্যাট্রিক্সকে আমরা যদি কোন একটা স্কেলার দ্বারা ভাগ করতে চাই, ডিভাইড করতে চাই, তাহলে ডিভিশন পসিবল। কিন্তু একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্স দ্বারা ভাগ করা সম্ভব নয়, দ্যাট ডাজন্ট এক্সিস্ট। আমি আবারও বলছি, একটা ম্যাট্রিক্সকে যদি আরেকটা ম্যাট্রিক্স দিয়ে ভাগ করতে চাই, দ্যাট ডাজন্ট এক্সিস্ট। এই যে এখানে অনেকেই বলতে পারো যে স্যার অ্যাকচুয়ালি তো এ এক্স ইকুয়াল টু যদি পি হয়, তাহলে এক্স ইকুয়াল টু বেসিক্যালি লিখতে হয় কিন্তু পি বাই এ। আমরা কখনো কখনো এরকম লিখি, পি এ ইনভার্স এরকম লিখি পাওয়ার আকারে, কিন্তু ম্যাট্রিক্সে এটা কিন্তু শুধুমাত্র এর ইনভার্স নয়,
এবং ম্যাট্রিক্স এর মাধ্যমে যে ইনভার্স আসবে সেইটাই তোমাকে এখানে কিন্তু নিতে হবে, ম্যাট্রিক্স ইনভার্সনের মাধ্যমে। শুধু জাস্ট তুমি এটা মানে এ ম্যাট্রিক্স এর ইনভার্স কিভাবে নির্ণয় করতে হবে, নিশ্চয়ই ম্যাট্রিক্স এর মাধ্যমে, মানে ম্যাট্রিক্স প্রসিডিউরের মাধ্যমে আর কি। এখানে এইভাবে যদিও বা লিখতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এটা আসতে হবে ওইটা দিয়ে দেয়। এখন যদি জাস্ট এরকম করতে চাই যে পি ম্যাট্রিক্স কে আমি এ ম্যাট্রিক্স দিয়ে ভাগ করব, দ্যাট ডাজন্ট এক্সিস্ট। এটা এখন আমরা এর ডেফিনিশন জানি না, এক কথায় ম্যাথমেটিশিয়ানরা এর ডেফিনিশন জানে না। তো এখানে এক্সাম্পল দিয়ে দেখিয়েছে যে আমি যদি এ বি আসলে এই যে দেখো মাল্টিপ্লাই করতে চাই এ আর বি কে, যাকে আমরা এই যে সাবস্ট্রাকচার করে নিয়েছিলাম, তাহলে A1 B1 এটার প্রোডাক্ট থাকতে হবে, এক্সিস্ট করতে হবে। আগে দেখতে হবে যে A1 B1 এর প্রোডাক্ট সম্ভব কিনা, তারপর A1 2 B2 1 এর প্রোডাক্ট সম্ভব কিনা, A21 B11 এর প্রোডাক্ট সম্ভব কিনা, তারপর A22 B22, এটা 22 হবে এখানে লিখতে ভুল করছে, ইটস এ টাইপো, এটা সম্ভব কিনা। যদি হয় তাহলেই তুমি এ বিটাও প্রোডাক্ট করে নিতে পারবে সাবস্ট্রাকচারিং এর মাধ্যমে। এখন আমরা চলে আসব সলিউশন অফ সাইমালটেনিয়াস ইকুয়েশনস বাই গস-জর্ডান মেথড। তো এটা আসলে আমার মনে হয় এটাও তোমরা নিউমেরিক্যাল মেথডসে করে আসছো, এখানে জাস্ট একটি রিভিউ করা। এই যে তিনটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, এটার সমাধান করতে হবে। তো গস-জর্ডান এলিমিনেশন মেথড মানে বোঝাই যাচ্ছে যে বিভিন্ন স্টেপে আমি তিনটা ইকুয়েশন থেকে তিনটা ভ্যারিয়েবলের মান বের করব। তার মানে ধরো প্রথম ইকুয়েশন থেকে আমি x1 এর মান বের করব, তাহলে x2 আর x3 এলিমিনেট করতে হবে। দ্বিতীয় ইকুয়েশন থেকে আমি x2 এর মান বের করব, তাহলে সেখান থেকে x1 আর x3 এলিমিনেট করতে হবে। সিমিলারলি থার্ড ইকুয়েশন থেকে x3 এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে থার্ড ইকুয়েশন থেকে x1 আর x2 এলিমিনেট করতে হবে। তো এই গস-জর্ডান এলিমিনেশন মেথড এর মাধ্যমে আমি তাহলে আলটিমেটলি দেখো x1 x2 x3 এর মান পেয়ে যাব, ভ্যালু পেয়ে যাব। তো সেটা করতে হলে যেটা প্রসিডিউর, মানে বেসিক প্রসিডিউর আমি যদি বলি, যা করতে হয় সেটা হচ্ছে আমরা প্রথম ইকুয়েশনটাকে, এই যে x1 যেটা দেখো x1 এর সাথে কোএফিসিয়েন্ট যা আছে এই ইকুয়েশনের পুরাটাকে 2 দ্বারা ভাগ করে দিব। ভাগ করলে যা হয় সেটা এখানে লিখলাম, এই যে এখানে লিখলাম, আর বাকি দুইটা ইকুয়েশন এক্স্যাক্টলি এখানেই চলে আসলো। এখন এই প্রথম ইকুয়েশনকে আমি গুণ করব হচ্ছে 2.5 দ্বারা, যাতে করে কোনটা দ্বারা করেছে আমি আগে একটু দেখে নেই, আমি কনসিস্টেন্ট থাকতে চাই বইয়ের সাথে। 2.5 দ্বারা প্রথম ইকুয়েশন, দ্বিতীয় ইকুয়েশনটাকে গুণ করব 2.5 দ্বারা, আর তৃতীয় ইকুয়েশনকে গুণ করব কত দ্বারা, আসলে আমি একটু দেখে নেই, সরি, আমি মানে কনসিস্টেন্ট থাকতে চাচ্ছি যাতে ভুল না হয়। 7x2, তাহলে এই ইকুয়েশনটাকে আসলে গুণ করতে হবে, মানে বেসিক্যালি এটাকে 2.5 দ্বারা গুণ করতে হবে, আবার 7 দ্বারা ভাগও করতে হবে। উদ্দেশ্য হলো আমি যখন এই যে 2 নাম্বারকে 2.5 দ্বারা গুণ করব, তাহলে দেখো এখানে 2.5x2 হয়ে যাবে। তো 1 আর 2 যদি যোগ করি, এটা কেটে যায়, তার মানে x2 এলিমিনেট হয়ে যায়, দেখো ঠিক আছে। অনুরূপ ভাবে এই 3 নাম্বার ইকুয়েশনকে 2.5 দ্বারা গুণ করলাম, 7 দ্বারা ভাগ করলাম, 7 দ্বারা ভাগ করলে এটা কেটে গেল, 2.5 দ্বারা গুণ করলে 2.5 আসতো। তাহলে 1 নাম্বার ইকুয়েশন আর 3 নাম্বার ইকুয়েশন যোগ করলে দেখো 2.5 কেটে মানে বিয়োগ করতে হবে আসলে, তাহলে x2 এলিমিনেট হয়ে যাবে, তাহলে থাকবে শুধু হচ্ছে x1। এটাই কি করেছে, নাকি প্রথমে x1 এলিমিনেট করেছে? আমি ভুলই বলেছি আসলে, x1 এলিমিনেট করতে হবে, সরি সরি, আবারও সরি। প্রথম ইকুয়েশনকে গুণ করব আসলে আহ 1 নাম্বার ইকুয়েশনকে গুণ করব 3 দ্বারা বেসিক্যালি, অথবা 2 নাম্বার ইকুয়েশনকে ভাগ করব 3 দ্বারা, তাহলে এই যে x1, এটা x1 হয়ে যাবে। তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিলে তখন x1 এলিমিনেট হয়ে যাবে। আমার মনে হয় এখানে গুলিয়ে না ফেলে এরা যেভাবে ফলো করেছে সেভাবে করি। To solve for the unknowns x1, x2 and x3, we begin by dividing the first equation by the coefficient of its term x1। তার মানে এই যে প্রথম ইকুয়েশনটাকে x1 এর যে কোএফিসিয়েন্ট সেটা দিয়ে ভাগ করে এখানে লিখেছে, আর বাকি দুইটা ইকুয়েশন এক্স্যাক্টলি এখানে যা আছে তাই লিখলাম। এরপরে কি করব, নেক্সট the unknown x1 is eliminated from the remaining equations by successively subtracting from each remaining equation
the product of the coefficient of its x1 term and the first equation. তাহলে দেখো product of the coefficient of its x1 terms, তাহলে উল্টাটা করতে হয়েছে যে এক নাম্বার ইকুয়েশনকে আমি 3 দ্বারা গুণ করব, ঠিক আছে? এক নাম্বার ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করলাম, গুণ করে এক নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশন বিয়োগ করব, তাহলে কি হয়ে যাবে? এক নাম্বার ইকুয়েশন যা আছে তাই লিখবো, দেখো এখানে তাই লিখেছি, এক নাম্বার ইকুয়েশন যা আছে উপরে তাই লিখলাম। আর 2 নাম্বার ইকুয়েশনে গিয়ে কি লিখবো? এই যে এক নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে যা আসবে সেটা লিখবো। তো এক নাম্বার থেকে 2 নাম্বার যদি বিয়োগ করি তাহলে তখন দেখো এই যে 3x1 কেটে গেল, 2.5 থেকে 2.5 এর সাথে 2.5 এর সাথে 3 গুণ করলে 7.5, তার থেকে 7.5 থেকে জাস্ট 7.5 থেকে আরো এক বিয়োগ হচ্ছে, তার মানে -8.5 হয়ে যায় কিনা? -8, 7.5 থেকে এক বিয়োগ হচ্ছে নাকি? মানে এখানে জাস্ট 2 নাম্বারটা থেকে হয়তো প্রথমটা বিয়োগ করেছে অথবা জাস্ট যোগ করেছে, আলটিমেটলি যা থাকলো সেটাই আমরা এখানে লিখি। এই যে দেখো 8.5x2, আবার সাইনও হয়তো চেঞ্জ করে ফেলেছে, তার মানে দ্বিতীয় ইকুয়েশন থেকে x1 এলিমিনেট করেছে, অনুরূপভাবে থার্ড ইকুয়েশন থেকেও x1 এলিমিনেট করেছে। থার্ড ইকুয়েশন থেকে যদি বিয়োগ করতে চাই তাহলে এক নাম্বার ইকুয়েশনকে 4 দ্বারা গুণ করতে হবে, যাতে করে এই যে 4x1 আর 4x1 কাটা যায়। এভাবে বিয়োগ করে থার্ড ইকুয়েশন থেকে দেখো x1 এলিমিনেট করেছে। তো x1 এলিমিনেট হয়ে গেল এই দুইটার থেকে। এখন আমার টার্গেট হচ্ছে যে ফার্স্ট 2 ইকুয়েশন থেকে আসলে x2 এলিমিনেট করে ফেলা। পরের টার্গেট হচ্ছে দেখো, similarly we eliminate x1 from the third equation by multiplying the first equation by 4 and subtracting it from the third equation. এখানে যেটা করেছে সেটা আমি একটু পড়লাম। এখন যেটা করব, এই যে এই স্টেজে B21C তে আসার পরে এখন যেটা করব সেটা আমরা একটু পড়ি। With x1 eliminated from all but the first equation, সবগুলাতেই x1 মানে এই দুইটা থেকে x1 এলিমিনেট হয়ে গেল, এক নম্বরে শুধু থাকলো। We now divide the second equation by the coefficient of its x2 term. সেকেন্ড ইকুয়েশনকে x2 টার্ম দ্বারা x2 এর কোএফিসিয়েন্ট দ্বারা ভাগ করব। 2 নাম্বার এটাকে, এই যে 2 নাম্বারটাকে x2 এর কোএফিসিয়েন্ট যত আছে 8.5 তা দ্বারা ভাগ করব, করলে যা আসে সেটা এখানে লিখলাম। x1 যা আছে এক্স্যাক্টলি তাই লিখলাম, এই মানে এক নাম্বার যা আছে তাই লিখলাম, 3 নাম্বার যা আছে এক্স্যাক্টলি তাই রেখে দিলাম। দিয়ে এখন আবার ওই একই কাজ করতে হবে, করে দেখো 3 নাম্বার ইকুয়েশন থেকে x2 এলিমিনেট হয়ে গেল। 3 নাম্বার ইকুয়েশন থেকে এখন x2 এলিমিনেট হবে। তো এই সেটার জন্য কি করা হয়েছে? নেক্সট উই এলিমিনেট x2 from the first and third equations successively by multiplying the second equation by -2.5 and subtracting it from the first equation, and then by multiplying the second equation by 3 and subtracting it from the third equation. তাহলে দেখো উদ্দেশ্য হচ্ছে থার্ড ইকুয়েশন থেকে আমার x2 এলিমিনেট করা এবং ফার্স্ট ইকুয়েশন থেকে x2 এলিমিনেট করা, ঠিক আছে? সেজন্য এখানে যা করার সেটাই এখানে বলা হলো। বললে দেখো x1 প্রথম ইকুয়েশন থেকে x2 এলিমিনেট হয়ে গেল, সেকেন্ড ইকুয়েশন যা ছিল তাই থাকলো, থার্ড ইকুয়েশন থেকে x2 এলিমিনেট হয়ে গেল। এর পরের স্টেজে এখন আমার টার্গেট থাকবে এক নাম্বার ইকুয়েশন থেকে x3 এলিমিনেট করা আর 2 নাম্বার ইকুয়েশন থেকে x3 এলিমিনেট করা, 1 এবং 2 থেকে x3 এলিমিনেট করা। এবং সেটা করার জন্য by dividing the third equation by the coefficient of its x3 term we obtain 3 নাম্বার ইকুয়েশনের জাস্ট এই যে কোএফিসিয়েন্ট আছে -4.059, তাই দ্বারা সেটাকে ভাগ করে দিলাম, এই যে এইটুকু আসলো। সেকেন্ড এবং থার্ড ইকুয়েশন যা ছিল তাই রেখে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই 1 এবং 2 থেকে x3 এলিমিনেট করতে হবে। তো সেটা করার জন্য যা করতে হবে এখানে বর্ণনায় বলা আছে, আমি আর পড়বো না। করার পরে আমরা x1 পেয়ে গেলাম 5, x2 পেয়ে গেলাম -2, x3 পেয়ে গেলাম 6। এখন এই তিনটাই তাহলে আমার দেখো সাইমালটেনিয়াস ইকুয়েশনের যে ভ্যারিয়েবল গুলো x1, x2 এবং x3 তাদের ভ্যালু। এই তিনটা ভ্যালু যে এখন কারেক্ট হয়েছে নাকি ভুল হয়েছে সেটা আমি চেক করব। কোথায়? মেইন যে ইকুয়েশন আছে
সেই ইকুয়েশনে x1 এর x2 এবং x3 এর ওই ভ্যালুগুলো ইনসার্ট করে দেখো যে লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হয় কিনা। যদি এই ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে তোমার ক্যালকুলেটেড যে ভ্যালু সেগুলো ঠিক আছে। তো এখানে দেখো পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ভেরিয়েবলকে ইকুয়েশন থেকে এলিমিনেট করার মাধ্যমে এই ভেরিয়েবল গুলার ভ্যালু নির্ণয় করছি, যে জন্য এটাকে বলা হচ্ছে এলিমিনেশন মেথড। এবং গজ জর্ডান ওনারা করেছিলেন ফার্স্ট, এজন্য তাদের নাম অনুসারে গজ জর্ডান এলিমিনেশন মেথড বলা হচ্ছে। তো এইভাবে আমরা এই যে ফাইনালি চেকও করে নিলাম, ওই ইকুয়েশনে ভ্যালু বসিয়ে দেখলাম যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হয়। তার মানে আমি যে x1 x3 x2 x3 এর ভ্যালু ক্যালকুলেট করেছি সেগুলো ঠিক আছে। তো এই মেথডটাই দেখো, এই এলিমিনেশন মেথড ইউজ করে আমরা এই যে ইনভার্স অফ ম্যাট্রিক্স সেটা কিভাবে করতে পারি সেটাও শিখতে চাই। এতক্ষণ আমরা দেখলাম গজ জর্ডান এলিমিনেশনের মাধ্যমে কিভাবে সাইমালটেনিয়াস ইকুয়েশনের সেট সমাধান করে ভেরিয়েবল গুলার মান বের করা যায়। এখানে যে প্রত্যেকটা স্টেপই বর্ণনা করা আছে। যেমন এই যে এই এই স্টেপ থেকে যে B21E ইকুয়েশন থেকে কিভাবে B21F ইকুয়েশনে আসলাম, সেখান থেকে কিভাবে B21G ইকুয়েশনে আসলাম, সবগুলাই এখানে আসলে ডিটেইল বর্ণনা করা আছে। আমি একটু শর্টলি চলে গিয়েছি সময় বাঁচানোর জন্য। আমার মনে হয় তারপরে মেইন থিমটা তোমরা বুঝতে পারছো। আর ক্লাস নোট যেহেতু তোমাদের প্রোভাইড করছি, এটা একটু পড়ে নিলেই আমার বিশ্বাস তোমরা হচ্ছে বুঝতে পারবা। ক্লাস নোট না দেখলেও অ্যাটলিস্ট ভিডিও যখন লেকচার দেখছো তখন এটা পজ করে করে দেখলেও মোটামুটি বোঝা যায় যে এখানে কি করতে বলা হচ্ছে। তো গজ জর্ডান এলিমিনেশনের মাধ্যমেই আমরা আসলে এই যে ম্যাট্রিক্স এর ইনভার্সন যে করতে পারবো, সেটার জন্য এই এলিমিনেশন প্রসেসটা এখানে দেখা। আমরা সেইটাই আসলে আলটিমেটলি মানে সেই দিকে আলটিমেটলি যেতে চাই, কিভাবে একটা ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়। আমি বলেছি যে আমরা স্কুল লাইফে এক ধরনের ওয়েতে শিখেছিলাম, এখানে একটু ডিফারেন্ট ওয়েতে দেখানো আছে। আমি আসলে দুইটাই দেখাবো, আমরা স্কুল লাইফে যেটা শিখেছি সেটাও দেখবো, প্লাস হচ্ছে এখানে যেভাবে করা হয়েছে আমার মনে হয় এটাই মোর সিস্টেমেটিক ওয়ে, সেটা আমরা এইভাবে সেটাও দেখবো আর কি। তো আলটিমেটলি যে চেকও করে দেখলাম যে আমরা যে সলিউশন বের করেছি যে এক্স এর ভ্যালু হচ্ছে x1 এর ভ্যালু 5, x2 হচ্ছে -2 এবং x3 6। এটা আমরা চেক করে দেখলাম যে লেফট সাইডে x1 x2 x3 এর ভ্যালু গুলো বসালে রাইট সাইডে ইকুয়াল হয়। তাহলে আমাদের ক্রস চেক হয়ে গেল, দ্যাট মিন্স আওয়ার ক্যালকুলেটেড ভ্যারিয়েবলস আর কারেক্ট। তো এখান থেকেই আমরা এই স্টেপ গুলো যদি একটু জাস্ট সামারাইজ করি, এখন পড়বো এভাবে। As the foregoing example illustrates, the Gauss-Jordan method essentially involves successively eliminating each unknown from all but one of the equations of the system by performing the following operations. তার মানে উপর যে সেট অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন থেকে একটা ভেরিয়েবল বাদে ওই ইকুয়েশন থেকে অন্য সব ভেরিয়েবল এলিমিনেট করে ফেলবো। যেমন 1 নাম্বার থেকে x1 বাদে বাকি দুইটা এলিমিনেট করেছি, x2 x3 এলিমিনেট করছি। 2 নাম্বার থেকে x2 বাদে x1 x3 এলিমিনেট করেছি। একইভাবে 3 নাম্বার থেকে x1 x2 এলিমিনেট করে শুধু x3 রেখেছি। তো এই এলিমিনেশনের করতে গিয়ে আমাদের যেটা করতে হয়েছে সেটা হলো ডিভাইডিং অ্যান ইকুয়েশন বাই এ স্কেলার। আমরা এই যে দেখো প্রত্যেকটা স্টেপেই প্রথমেই হচ্ছে 1 নাম্বারে যদি আসি, এই যে যেমন এই ইকুয়েশনটাকে 1 নাম্বার ইকুয়েশনটাকে এই যে স্কেলার কোয়ান্টিটি 2 দ্বারা ভাগ করেছি দেখো বাই 2। x1 এর যে কোএফিসিয়েন্ট 2 সেটা দ্বারা ভাগ করে দিয়েছি 1 নাম্বার ইকুয়েশনকে। 2 নাম্বারে কি করেছি যে 2 নাম্বারে হলো এই অন্য ইকুয়েশনের যে কোএফিসিয়েন্ট, 2 নাম্বার ইকুয়েশনে x1 এর যে কোএফিসিয়েন্ট সেই কোএফিসিয়েন্ট দিয়ে 1 নাম্বার ইকুয়েশনকে গুণ করে ওই 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন বিয়োগ করেছি। এখানে সেটাই বলা আছে, the next unknown x1 is eliminated from the remaining equations by successively subtracting from each remaining equation the product of the coefficient of its x1 term and the first equation। ঠিক আছে, তো এইটাই আমরা স্টেপ ওয়াইজ যে করেছি সেটার এখানে সামারি করা হচ্ছে। তাহলে ফার্স্ট যে কাজ করেছি সেটা হলো ডিভাইডিং an equation by a scalar quantity। সেকেন্ড আমরা করেছি মাল্টিপ্লাইং an equation by a scalar and subtracting the resulting equation from another equation। এই প্রসেস, এই দুইটা স্টেপই কিন্তু প্রত্যেকটা এলিমিনেশনে আমরা ইউজ করেছি। ঠিক আছে, এই দুইটা স্টেপের সমন্বয় মানে কয়েক সেটে কয়েকবারে করেছি, আলটিমেটলি আমরা এই যে x1 x2 x3 এর ভ্যালু পেয়ে গেছি। These operations which do not change the solution of the original system of equations are applied repeatedly until a system
with each equation containing only one unknown is obtained। এই যে আমরা জাস্ট লাস্টলি একটা করে আননোন ছিল, তাহলে আগের ইকুয়েশন গুলো কিছুই চেঞ্জ হয় নাই, কিন্তু একটা করে আননোন রেখেছি এক একটা ইকুয়েশনে। দেখো সেট অফ ইকুয়েশনই থেকেছে, বাট একটা করে আননোন রয়ে গেছে, এবং সেটার থেকে আমি আলটিমেটলি আমার x1 x2 x3 এর সলিউশন পেয়েছি। এইটা ইউজ করে আমরা যে ইনভার্সনে কিভাবে যাব সেটাই এখন আলোচনায় আসছে। The solution of simultaneous equation is usually carried out in matrix form by operating on the rows of the coefficient matrix and the vector containing the constant terms of the equations। তার মানে এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমরা এ যেটা বলেছি সেইটার উপরে আর হচ্ছে এই কনস্ট্যান্ট গুলো, ডান পাশে যে কনস্ট্যান্ট ছিল যেটা মিলে একটা ভেক্টর হয়েছে, আমি বলেছি যে একটা কলাম যদি থাকে তাহলে এটা একটা কলাম ম্যাট্রিক্স, যেটাকে আমরা ভেক্টর বলতে পারি, কলাম ভেক্টর। এটাকে যে সেই পি ভেক্টর বলা হচ্ছে, পি ভেক্টর বা পি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স বলা হচ্ছে, ভেক্টর বলা সহজ, এই জন্য এখানে ভেক্টর বলছে, কনস্ট্যান্ট ভেক্টর এক কথায়, ঠিক আছে। তো এই solution of simultaneous equation is usually carried out in matrix form by operating on rows of the coefficient matrix and vector containing the constant terms of equation। দেখো আমরা ম্যাট্রিক্স মেথডেই এই অপারেশন গুলো যদি ক্যারি আউট করি, তাহলে ওই গস জর্ডান এলিমিনেশনের মাধ্যমে আমরা এটার সলিউশন আলটিমেটলি পৌঁছে যাব, সেটাই এখানে বলা হচ্ছে। The foregoing operations are then referred to as elementary row operations। আমরা এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই যে এটা এ, এ হচ্ছে এই যে এইটা, আর এক্স হচ্ছে এই যে এইটা, আর পি হচ্ছে এই যে কনস্ট্যান্ট গুলো। তো এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে যে ভেরিয়েবল ভেক্টর, ভেক্টর এক্স ভেক্টর আমরা বলবো, আর হচ্ছে যে পি ভেক্টর ডান পাশের যেটা। তো এইগুলোর উপরে আমরা যে উপরের অপারেশন গুলো ক্যারি আউট করেছি, সেই অপারেশনটাই যদি বোথ সাইডে ক্যারি আউট করি, আলটিমেটলি বোথ সাইড আমি যদি ক্যারি আউট করি, তাহলে দেখো ওই সলিউশন পাওয়া সম্ভব। কিভাবে সেটাই আমরা একটু পড়বো। এই প্রসেসটার নাম আমরা বলছি এলিমেন্টারি রো অপারেশন। আমরা বিভিন্ন রো এর উপরে আসলে অপারেশন গুলা ক্যারি আউট করব। দিস অপারেশনস আর অ্যাপ্লাইড টু বোথ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এন্ড দ্য ভেক্টর অফ দ্য কনস্ট্যান্ট সাইমালটেনিয়াসলি। তার মানে এই অপারেশন গুলো আমি যখন এই যে বাম পাশে অপারেশন ক্যারি আউট করছি, ডান পাশেও কিন্তু করেছি, খেয়াল করে দেখেছো কিনা, এখানে বাম পাশে যখন এই ভ্যারিয়েবল চেঞ্জ হয়েছে, ইকুয়েশনে ডান পাশে যাচ্ছিল সেখানেও কিন্তু ওই ইম্প্যাক্টটা এসেছে। তো এখানেও তাই, জাস্ট এখন কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমি যখন কোনো কিছু গুণ করব, তাহলে ডানেরটাও গুণ করব ওই যে পি ভেক্টরের সাথে। এইটা এখানে বেসিক্যালি বলা হচ্ছে, ঠিক আছে। সো আমি আবারও পড়ছি, দিস অপারেশনস আর অ্যাপ্লাইড টু বোথ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এন্ড দ্য ভেক্টর অফ দ্য কনস্ট্যান্ট সাইমালটেনিয়াসলি আনটিল দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ রিডিউসড টু এ ইউনিট ম্যাট্রিক্স। এইটাই ইম্পর্ট্যান্ট। আমরা হচ্ছে এই অপারেশন করতে করতে এমন ভাবে করতে থাকবো যে আলটিমেটলি এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা, এটা একটা ইউনিট ম্যাট্রিক্স হয়ে যাবে। তার মানে এই যে মেইন ডায়াগোনালের যে টার্ম সেগুলা হয়ে যাবে ওয়ান, ইউনিট ম্যাট্রিক্স মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর বাকি টার্ম গুলা হয়ে যাবে সব জিরো, ঠিক আছে। এরকম ম্যাট্রিক্স আসা পর্যন্ত আমরা এখানে অপারেট করতে থাকবো, রো অপারেশন, ঠিক গস জর্ডান এলিমিনেশন যেভাবে করেছি ওরকম ভাবে। তাহলে কি হবে আলটিমেটলি সেটা আমরা পড়ি। তাহলে এখানে মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে, দেখো যে এই রো ম্যাট্রিক্সটা মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা এ, সেটা একটাই সিঙ্গুলার ম্যাট্রিক্সে রূপান্তরিত করতে হবে, এটাই আমাদের হচ্ছে টার্গেট। তাহলেই আমার এই ডান পাশে যেগুলো থাকবে সেইগুলাই হবে আমার এক্স ওয়ান এর ভ্যালু প্রথমটা, দ্বিতীয়টা হবে এক্স টু এর ভ্যালু, তৃতীয়টা হবে এক্স থ্রি এর ভ্যালু। আমরা সেখানে একটা এক্সাম্পল সহই দেখবো। তাহলে দেখো আমাদের টার্গেট হবে হচ্ছে এই রো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা, সেটাকে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্সে রূপান্তর করা। The elements of the vector, which initially contained the constant terms of the original equations, now represent the solution of the original simultaneous equations। তাহলে এই যে ইউনিট ম্যাট্রিক্স যদি রোটা এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হয়ে যায়, x1 x2 তো x3 তো থাকলোই, তাহলে এই কোএফিসিয়েন্ট ইউনিট ম্যাট্রিক্স আর x1 x2 x3 এর যে ভেক্টর সেটা গুণ করলে দেখো আলটিমেটলি x1 x2 x3 আসবে। আর ডান পাশে যেটা রেজাল্টিং ম্যাট্রিক্স হবে, এখন যেটা পি আছে সেটার রেজাল্টিং ম্যাট্রিক্স যেটা হবে, সেইগুলাই হবে x1 x2 এবং x3 এর ভ্যালু, তাই বলছে এখানে। To illustrate this procedure, consider again the system of three simultaneous equation given in equation B21A. The system can be expressed in matrix form as, এই যে নিচের এই ম্যাট্রিক্স এর কথা বলছে যেটা আসলে ইকুয়েশন B22 তে দেখানো। এই আমাদের আগের এক্সাম্পলটাই যে ইকুয়েশন, মেইন ইকুয়েশন, দেখো এই যে এই ইকুয়েশন 21A, এইটাই এখন আমরা জাস্ট ম্যাট্রিক্স ফর্মে লিখলাম, এই যে কোএফিসিয়েন্ট গুলো মিলিয়ে
তোমরা একটু তো অভ্যস্ত, আমি এখানে একটু লিখে দেখাচ্ছি। এই যে কোএফিসিয়েন্ট 2, -5, তারপরে হচ্ছে 4, 3, 1, -8, 4, -7, দেন হচ্ছে -1। তো এই হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। আর x1 x2 x3 হচ্ছে আমার এখানে এক্স ভেক্টর, x1 x2 x3। আর ডান পাশে যে কনস্ট্যান্ট টার্ম মিলিয়ে ভেক্টর আছে সেটা হচ্ছে আমার পি ভেক্টর। এই যে এইটা মিলিয়ে এই তিনটা এলিমেন্ট মিলিয়ে এটা হচ্ছে আমার পি ভেক্টর। তাহলে এটা হচ্ছে এ এক্স ইকুয়াল টু পি। বেসিক্যালি এটা আসলো আমার এ এক্স ইকুয়াল টু পি। ঠিক আছে, তো এইটাই নিচে আবার এই ম্যাট্রিক্স ফর্মে এই যে এরকম করে এখানে লিখেছে। এখন এইটার থেকে আমি দেখো সলিউশনটা কিভাবে আসতে পারি ম্যাট্রিক্স ফর্মে। তাহলে এখানে রো অপারেশন করব, রো এর উপরে আমরা অপারেশন করব। আমাদের টার্গেট থাকবে হচ্ছে এমন ভাবে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কে অপারেট করা যাতে করে এই অফ ডায়াগোনাল মানে মেইন ডায়াগোনাল গুলো সব 1 হয়ে যায়, আর বাকি যে অফ ডায়াগোনাল এলিমেন্ট সেগুলো হয়ে যায় 0। তো দেখো কিভাবে আমরা আগাচ্ছি। when applying the Gauss-Jordan method, it is usually convenient to write the coefficient matrix A and the vector of constants P as submatrices of the partitioned augmented matrix. তার মানে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে জাস্ট মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য ইকুয়াল না লিখে আমি যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এই পাশে লিখলাম আর এখানে একটা পার্টিশন দিয়ে জাস্ট ডান পাশের যে ভেক্টরটা পি ভেক্টর কনস্ট্যান্ট এলিমেন্ট যুক্ত সেই ভেক্টরটাকে এখানে লিখলাম। মানে আমরা অপারেশনে সহজ করার জন্য আমরা এইভাবে লিখছি। যেহেতু এই এই এলিমেন্ট রো ম্যাট্রিক্স মানে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর সাথে এটা যোগ হলো, এই জন্য এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলছি। আর এখানে পার্টিশন দিয়েছি সেজন্য এটা হচ্ছে পার্টিশন অগমেন্টেড ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য এভাবে লেখা, এতে কিন্তু কোনো প্রপার্টি চেঞ্জ হলো না। বেসিক্যালি দেখবা যে আমার এই আলটিমেটলি এই ইকুয়েশন না লিখে মানে এই যে তিনটা এলিমেন্ট তিনটা ম্যাট্রিক্স না লিখে এখানে আমি একটা ম্যাট্রিক্স এর মধ্যে নিয়ে আসছি পার্টিশন দিয়ে। এখানে x1 x2 x3 এগুলো আসলে হিডেন আছে এখানে। ঠিক আছে, এখানে আর দেখানো হচ্ছে না। To determine the solution, we obtain by dividing row 1 of the augmented matrix by a11 equal to 2। তাহলে দেখো আমার এই মেইন ডায়াগোনালের টার্মগুলো 1 করতে হবে। তাহলে আমি ফার্স্ট এই টপ থেকে আসলে অপারেশন শুরু করব। এই 2 যেখানে আছে এই যে a11 এলিমেন্ট সেটাকে আমি 1 করতে চাই, তাহলে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করতে হবে। এই জন্য a11 দিয়ে ভাগ করলাম কি কি কোনটাকে সমস্ত সরি সরি শুধু জাস্ট রো ওয়ান এর উপরে দেখো, খেয়াল করে আমরা প্রত্যেকটা রোতেই করব আর কি। জাস্ট রো ওয়ানটাকে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এই যে রো ওয়ানটা হয়ে গেল এই যে এরকম। আর বাকি যে এলিমেন্ট গুলা দেখো 2 নাম্বার আর 3 নাম্বার হতে সেমই থাকলো। 3-এ গিয়ে কি করব, মানে পরের স্টেপে গিয়ে কি করব, নেক্সট উই মাল্টিপ্লাই রো ওয়ান বাই এ টু 1 ইকুয়াল টু 3। তাহলে ওই গস জর্ডান এলিমিনেশনের মতো আমি এখন এই যে x1 এর কোএফিসিয়েন্ট মানে 2 নাম্বার ইকুয়েশনে যেটা আছে 2 নাম্বার রোতে যেটা আছে এই 3 দিয়ে 1 কে গুণ করব এবং এই 3 থেকে এই মানে 1 গুণ 3 এটা বিয়োগ করব। আলটিমেটলি তাই করা হচ্ছে। দেখো নেক্সট উই মাল্টিপ্লাই রো 1 বাই a21 ইকুয়াল টু 3 এন্ড সাবট্রাক্ট ইট ফ্রম রো 2। 1 নাম্বার রো কে 3 দ্বারা গুণ করে সেটাকে আবার 2 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার রো থেকে বিয়োগ করব। তাহলে কি আসবে দেখো, এই যে 1 নাম্বার রো কে 3 দ্বারা গুণ করলে এটা হয়ে গেল 3, 3 থেকে সেটা বিয়োগ করলে হয়ে যায় 0, সেটা আমি এখানে লিখলাম। এই 1 কে 3 দ্বারা গুণ করলে 3 হয়, তার থেকে 2.5 -2.5 বিয়োগ করলে আরো যোগ হয়ে যায়, তাহলে 3। আচ্ছা আমি আমি মনে হয় ভুল বলেছি, 1 নাম্বার রো কে গুণ করব 3 দ্বারা, তার মানে -2.5 কে 3 দ্বারা গুণ করলে -7.5 হবে। আর 1 থেকে -7.5 বিয়োগ করলে 8.5 হয়ে যাবে। দেখো এটা যে সেটা আসছে। অনুরূপ ভাবে 3 কে 3 দ্বারা 2 কে গুণ করলে হয়ে যাবে 6, -8 থেকে -6 বিয়োগ করলে -8 এন্ড -6 মিলিয়ে -14। এভাবে ডান পাশের এলিমেন্টও তাই করা হয়েছে। তো এটা গেল একটা স্টেপ। আবার দেখো এই একই জায়গাতেই পরের পরের রো এর জন্য এই যে থার্ড রো এর জন্য 1 নাম্বার ইকুয়েশনকে 4 দ্বারা গুণ করব, মানে এই যে a31 এর যে ভ্যালু সেটা দ্বারা গুণ করব। তাহলে আমার টার্গেট হলো এই যে দেখো এক নাম্বারটা তো আগেই 1 নাম্বার রো এর এই এলিমেন্টটা এটা হচ্ছে যে 1 আগেই হয়ে গেছিল। আমার এখানকার স্টেপে টার্গেট হলো 1 1 তো এখানেই চলে আসছিল সেটা তো আছেই,
এই যে এই দুইটা এলিমেন্টকে আমার জিরো করে ফেলা, অফ ডায়াগোনাল টার্মকে জিরো করে ফেললাম আমি। ঠিক আছে, এটাই হলো আমার টার্গেট ছিল এই স্টেপে। তাহলে এক নাম্বার রো কে 4 দ্বারা গুণ করে 4 নাম্বার রো থেকে এগুলো বিয়োগ করে দিয়েছি। তাহলে এই যে 4, এটা হয়ে গেছে 0। দেখো এটাকে 4 দ্বারা গুণ করলে হয় -10, -7 থেকে -10 বিয়োগ করলে হয় হচ্ছে +3। দেখো এই যে সেই +3 এখানে আসছে। এভাবে বাকি এলিমেন্ট গুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমি মানে একটা স্টেপে এগিয়ে গেলাম। এখনকার টার্গেট হচ্ছে জাস্ট এই যে এই 2 নাম্বার রো কে 1 করে ফেলা, মানে 2 যে ভ্যালুটা এটাকে আমি এখন 1 করে ফেলবো প্রথম। তার মানে 2 নাম্বার রো কে জাস্ট 1 দ্বারা 8.5 দ্বারা ভাগ করব। দেখো পরের স্টেপে কি করেছে, ডিভাইড রো 2 বাই a22 ইকুয়াল টু a22 ইকুয়াল টু 8.5। তাহলে যেখানে যা আছে সবই ঠিক থাকলো, শুধুমাত্র 2 নাম্বার রো কে আমি হচ্ছে 8.5 দ্বারা ভাগ করে দিলাম। তো 0 কে 8.5 দ্বারা ভাগ করলে তো 0ই হয়, আর 8.5 কে 8.5 দ্বারা ভাগ করলে 1 হয়ে গেল। এই এলিমেন্ট গুলাও শুধু চেঞ্জ হয়ে গেল। এরপরে আমার টার্গেট হলো আমি যে দেখো এই এলিমেন্টটাকে 0 করে ফেলবো, আবার পরের এলিমেন্টটাকেও এই যে নিচের এলিমেন্টটাকে 0 করে ফেলবো। তাহলে কি করতে হবে, এখানে বলা আছে স্টেপ ওয়াইজ মাল্টিপ্লাই রো 2 বাই a12 ইকুয়াল টু 2.15 and subtract it from row 1। এই যে 2 নাম্বার রো কে এই যে -2.5 দ্বারা গুণ করব, আর সেটাকে 2 নাম্বার ইকুয়েশন থেকে, সরি 1 নাম্বার রো থেকে বিয়োগ করব। তাহলে যা আসে দেখো এখানে সেই ভ্যালুগুলাই লেখা হয়েছে। ঠিক আছে, অনুরূপভাবে মাল্টিপ্লাই রো 2 বাই a32 ইকুয়াল টু 3, এই যে 3 দ্বারা 2 নাম্বার রো কে গুণ করব এবং সাবট্রাক্ট ইট ফ্রম রো 3, 3 নাম্বার রো থেকে সেটা বিয়োগ করব। তাহলে এই দেখো এই যে আলটিমেটলি এই এলিমেন্টটা আমার এই যে 0 হয়ে গেল। আর বাকি বাকি অন্য এলিমেন্ট যেগুলো ক্যালকুলেশনের মাধ্যমে যা আসলো সেটা আসলো। তাহলে পরের টার্মের আমার টার্গেট হলো এই যে এই এলিমেন্টটাকে 1 করে ফেলা। এই এলিমেন্টটাকে এখন 1 করে ফেলবো পরের স্টেপে। সেজন্য ডিভাইড রো 3 বাই a33 ইকুয়াল টু -4.059। তাহলে দেখো সেটা 1 হয়ে গেল। রো 3 কে আমি ভাগ করতেছি, কিন্তু আমরা যখন ভাগ করতেছি পুরা রোটাকেই করতেছি। ঠিক আছে, পুরা রোটাকেই করতেছি। তার মানে এই যে দেখো -24.354 কে -4.059 ভাগ করলে এই যে 6 আসলো। 0 কে যা দিয়ে ভাগ করো 0ই হবে। তো পুরা রোটাকেই কিন্তু আমরা যে কোনো একটা অপারেশন করছি, মানে পুরা রো এর উপরে যে কোনো একটা অপারেশন চালাচ্ছি। তো এভাবে আমার এই দেখো মেইন ডায়াগোনাল টার্ম গুলো 1 হয়ে গেছে, লোয়ার সাইডের যে অফ ডায়াগোনাল টার্ম সেগুলো 0 হয়েছে। এখন এই দুইটাকে আমি 0 করব। তো একই স্টেপ ফলো করে, সিমিলার টাইপের স্টেপ ফলো করে আমরা, সরি এটা হলো এই পরেরটা, আর উপরেরটা হচ্ছে এই যে নিচেরটা, এই দুইটাকে আমি এখন 0 করব। তার জন্য কি করতে হয়েছে, মাল্টিপ্লাই রো 3 বাই a113, এই যে 3 নাম্বার রো কে এইটা দ্বারা গুণ করে দিব, 113 -2.18 দ্বারা গুণ করে দিব এবং এটাকে বিয়োগ করব রো 1 থেকে। তাহলে দেখো এই যে এই এলিমেন্টটা 0 হয়ে যায়, এই ডান পাশের এটাও কনভার্ট হয়ে যেটা আসে দেখো এখানে সেটা দেওয়া আছে। দেন মাল্টিপ্লাই রো 3 বাই a23 ইকুয়াল টু -1.7667 and subtract it from row 2। তাহলে দেখো আলটিমেটলি এই যে এলিমেন্টও 0 হয়ে গেছে, আর এখানকার এটা চেঞ্জ হয়ে যা আসে আসলো। ঠিক আছে, এই বাকিগুলো আসলে এই যে বাম পাশে যেগুলো এগুলো কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। দিস ইল্ডস, এই যে আলটিমেটলি এখানে এটা আসলো। তো দেখো বাম পাশের আমাদের টার্গেট ছিলই হচ্ছে শুরুতে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যে পার্টটুকু সেই এলিমেন্ট সেটা হয়ে যাবে একটা ইউনিট ম্যাট্রিক্স, এবং এখন তা হয়েছে। তাহলে এই যে এখানে যে ভ্যালুগুলো আসলো সেগুলাই হবে যথাক্রমে x1, x2 আর হচ্ছে x3 এর ভ্যালু। ঠিক আছে, তার মানে দেখো x1 ইকুয়াল টু 5, x2 ইকুয়াল টু -2, x3 ইকুয়াল টু 6। আমরা গস জর্ডান এলিমিনেশনে যেটা পেয়েছিলাম সেই ভ্যালুগুলোর সাথে এটার মিল আছে কিনা একটু চেক করে নিতে পারি। গস জর্ডান এলিমিনেশনও পেয়েছি 5, -2, 6, x1, x2, x3 এর ভ্যালু রেসপেক্টিভলি। তার মানে আমরা এই যে এখানে যে অপারেশন চালাইলাম এটাও আসলে ঠিক বলা যায়। তো এই প্রসিডিউরটা ফলো করেই আমরা এখন ম্যাট্রিক্স ইনভার্সনটা শিখে ফেলবো।
আমরা এখানে আসলে ম্যাট্রিক্স ইনভার্সনটা আগে শিখে নেই, তারপর আমরা ওই যে এক্সাম্পল যেটা দেখাবো যে আহ, এখানে যেভাবে করা আছে বা আমরা কলেজ লেভেলে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি ডুয়েট লাইফে এসে যে ম্যাট্রিক্স ইনভার্সন শিখেছি সেটাই আসলে এখানে যেটা দেখানো হচ্ছে সেই ওয়েতে। কিন্তু আমি আমার যতদূর মনে পড়ছে, স্কুলে আমরা যখন ম্যাট্রিক্স শিখেছি, হাই স্কুলে এক কথায় ক্লাস 9-10-এ কোন জায়গায় ছিল, সেখানে আবার অন্যরকম শিখেছিলাম, অথবা কলেজে, এক কথায় কলেজে মানে পলিটেকনিকে আমি অন্যরকম শিখেছিলাম। তো সেই দুইটা ওয়েতে আমি আমার এই এই ইনভার্সনটা আমি তোমাদের দেখাবো এক্সাম্পলটাতে গিয়ে। এখানে একটু পড়ে যাই। সো ম্যাট্রিক্স ইনভার্সন, এখানে আমরা যদি আসতে চাই, দ্য গস জর্ডান এলিমিনেশন মেথড ক্যান অলসো বি ইউজ টু ডিটারমাইন দ্য ইনভার্সেস অফ স্কোয়ার ম্যাট্রিসেস। The procedure is similar to that described previously for solving simultaneous equations, except that in the augmented matrix, the coefficient matrix is now replaced by the matrix A that is to be inverted, and the vector of constant p is replaced by a unit matrix I. তার মানে আমি যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ যেটা ছিল সেটা আমার আহ এ এ এ ম্যাট্রিক্সই থাকবে। মানে যে ম্যাট্রিক্স এর আমি ইনভার্স করতে চাই সেটাই আমার এখন কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ধরে নিব। আর যে ম্যাট্রিক্সটা এখানে পি ছিল, এই যে গস জর্ডান এলিমিনেশনের এখানে পি ম্যাট্রিক্স যেটা ছিল এই পার্ট অগমেন্টেড ম্যাট্রিক্সে, সেই পি এর জায়গায় আমি এখন ইউজ করব হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স সেম অর্ডারের। তাহলে এর যে অর্ডার, সেই অর্ডারেরই একটা ইউনিট ম্যাট্রিক্স নিব। ফর এক্সাম্পল এখানে আমি যে একটা ম্যাট্রিক্স নিচ্ছি যার অর্ডার হচ্ছে 2/3, দুইটা রো তিনটা কলাম আছে দেখো। তাহলে দুইটা রো তিনটা কলামের একটা ইউনিট ম্যাট্রিক্স নিব এখানে, ঠিক আছে, পার্টিশনের পাশে। এটা তাই বলা হচ্ছে, অফ দ্য সেম অর্ডার অ্যাজ দ্য ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের যে অর্ডার ঠিক সেই অর্ডারেরই একটা ইউনিট ম্যাট্রিক্স নিতে হবে যদি আমরা এই এ ম্যাট্রিক্সের ইনভার্সটা চাই। Elementary row operations are then performed on the augmented matrix to reduce the matrix A to a unit matrix. এখন এই ম্যাট্রিক্সটাকে আমি এমন ভাবে অপারেট করব যেন এই বাম পাশের ম্যাট্রিক্সটা আসলে ইউনিট ম্যাট্রিক্স হয়ে যায়। এই যে এই ম্যাট্রিক্সটা এখন আমি আই করে ফেলবো, তাহলে এখানে যে রেজাল্টিং ম্যাট্রিক্সটা হবে সেটাই হবে আমার এ ইনভার্স, রিমেম্বার, মানে যেটা রেজাল্ট হবে আর কি। দ্য ম্যাট্রিক্স আই which was initially the unit matrix now represents the inverse of the original matrix A. তাহলে এই যে A কে যখন আমি I এ অপারেট, মানে A কে এই অগমেন্টেড ম্যাট্রিক্স কে অপারেট করে A কে আমি I এ কনভার্ট করলে এই যে I যেটা ছিল বেসিক্যালি সেইটাই আমার ইনভার্স ম্যাট্রিক্স এর চলে আসবে। তো এখানে আমি জাস্ট বোঝানোর জন্য দেখিয়েছি, এটা কিন্তু A ইনভার্স নয়, আমরা এই যে ইনভার্সটা পেয়ে যাব পরে। তো সেটা একটা এক্সাম্পল দিয়ে দেখি। এই যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার এলিমেন্ট গুলো 1 - 2 3 and -4, তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্স হবে 1 - 2 3 - 4, আর এখানে নিব হচ্ছে সেম অর্ডার বা সেম সাইজের একটা ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে, ডান পাশে 1 0 0 1। এখন আমি অপারেট করে এমন ভাবে করব যে আমার প্রথম স্টেপটাই হবে হলো এই এই এলিমেন্টটাকে 1 করে ফেলা। তো এটা তো 1 অলরেডি আছেই, না হলে যদি এখানে 4 থাকতো ফর এক্সাম্পল, তাহলে আমি 4 দিয়ে রো 1 কে 4 দিয়ে ভাগ করে এটাকে প্রথম 1 করে নিতাম। বাট এখানে যেহেতু অলরেডি আছেই, সেই জন্য আর ওই স্টেপটা করা লাগছে না। তাহলে তার পরের স্টেপে যাব যে আমি এই যে অফ ডায়াগোনাল টার্ম এইটা 0 করে ফেলতে চাই, 3 কে 0 করব। তাহলে কি করা যায়, এক এক নাম্বার রোকে 3 দ্বারা গুণ করে 3 নাম্বার রো থেকে 1 নাম্বার রো বিয়োগ করলে 0 হয়ে যাবে। দেখো নিচে মনে হয় তাই করেছে, কি লিখেছে, by multiplying row 1 by 8 1 equal to 3 and subtracting it from row 2, then we get এই যে 1। এটাও দেখো এই যে 2 নাম্বার এলিমেন্টটা 0 হয়ে গেছে। বাকিগুলা যেভাবে চেঞ্জ হয় পুরা, যখন একটা রো কে আমি মাল্টিপ্লাই করতেছি, রো এর সম্পূর্ণ এলিমেন্ট, সকল এলিমেন্টকেই কিন্তু ওই 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 অপারেশন করছি এক কথায়। তাহলে এইভাবে চলে আসলো। এখন আমার টার্গেট হলো, পরের স্টেপে টার্গেট হচ্ছে এই যে এই মানে মেইন ডায়াগোনাল অপর এলিমেন্ট যেটা সেটাকে এখন অন করে ফেলা। তাহলে কি করতে পারি, 2 কে 2 দ্বারা ভাগ করলে এটা অন হয়ে যাবে। এই জন্য আমি নেক্সট বাই ডিভাইডিং রো 2 বাই 2 উই অবটেইন, এটা পেয়ে গেলাম। তারপরেরটা আমার টার্গেট হচ্ছে এই যে এই -2 কে এখন 0 করে ফেলা। তো তাহলে 2 নাম্বার রো কে -2 দ্বারা গুণ করব, multiplying row 2 by -2 and subtracting it from row 1, then we get এই যে এরকম কিছু। তাহলে দেখো এইটা যখন এই যে ইউনিট ম্যাট্রিক্স আই হয়ে গেল, তাহলে এইটা যেটা আমি পেলাম সেটাই হচ্ছে আমার এ ইনভার্স, ঠিক আছে।
এবং এইখানে দেখো সেটাই লিখেছে। এখন ক্রস চেক আমি যদি করতে চাই যে ইনভার্স ঠিক হলো কিনা, তার জন্য আমাদের প্রিন্সিপলটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি যে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা আই ইউনিট ম্যাট্রিক্স আই হবে। তো আমরা এখানে করে দেখতে পারি এটা কি কি ছিল। এ ছিল হচ্ছে মানে ক্রস চেকিং এর জন্য 1 - 2 3 - 4, 1 - 2 কমন 3 - 4। আর ইনভার্স ম্যাট্রিক্স পেলাম আমরা -2 1 -1.5 0.5। তো এইটা ইকুয়াল টু আমার ইউনিট ম্যাট্রিক্স হতে হবে। এখন আমরা সেটা পাই কিনা সেটা দেখে ফেলি। তো এখানে আমি যেভাবে মাল্টিপ্লিকেশন করি, আমাদের মাল্টিপ্লিকেশনের রুল, প্রথমটার নাম্বার অফ রো প্রথমটার নাম্বার অফ কলাম দ্বিতীয়টার নাম্বার অফ রো এর ইকুয়াল হতে হবে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল হতে হয়। এবং এখানে তা আছে দেখো, প্রথমটা দুইটার কলাম আর দ্বিতীয়টা দুইটা রো, তাহলে 2 = 2, তার মানে এখানে প্রোডাক্ট পসিবল। তাহলে গুণ করব কি করে, এই এক গুণ হবে হচ্ছে -2 এর সাথে, আর এই -2 গুণ হবে -1.5 এর সাথে। তো আলটিমেটলি কত হয় 1 - 2 আর হচ্ছে আহ, তার মানে -2 + 3, তার মানে আলটিমেটলি হয় +1। আমি এভাবে লিখেই ফেলি -2 -2 + 3, ঠিক আছে। তারপরে হবে হচ্ছে আহ 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে 1 1 আর হচ্ছে -1 এরকম হবে দেখো। মানে এই যে এই 1 আর এই 1 গুণ করলে 1, আর এই -2 আর এই 0.5 গুণ করলে -1, সেভাবে লিখেছি। তারপরে হচ্ছে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম গুণ করলে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম এখানে আসবে। তাহলে 3 টাইমস -2 হচ্ছে 6, আর হলো -4 আর 1.5 গুণ করলে হচ্ছে +6 দেখো। আর অনুরূপ ভাবে 2 নাম্বার রো এই 2 নাম্বার কলাম গুণ করলে 2 নাম্বার রো 2 নাম্বার কলামে আসবে। 3 টাইমস 1 তার মানে 3, আর হচ্ছে 0.5 টাইমস -4 তার মানে -2 আসবে। তো এই হচ্ছে আমার অফ ডায়াগোনাল মানে প্রোডাক্ট ম্যাট্রিক্স, যেটাকে আমরা সিম্পলিফাই করে এখন তাহলে 3 - 1 হচ্ছে 1, 3 - 2 হচ্ছে 1, 6 কেটে 0, 1 কেটে 0, আর 3 - 2 এগেইন 1। তাহলে এটা দেখো একটা ইউনিট ম্যাট্রিক্স আই হয়েছে। তার মানে আমি ইনভার্স যেটা বের করেছি সেটা ঠিক আছে। ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রেডিশন মানে কি বলে আমরা কলেজ লেভেল থেকে ইউনিভার্সিটিতে যা শিখেছি সেই ম্যাট্রিক্স ইনভার্সন ফর্মুলা। এখন আমি এখানে একটু সিম্পলি আমরা যে স্কুল লাইফে যেভাবে শিখেছি, মানে আমি যেভাবে শিখেছিলাম সেটা একটু করে দেখাই, একই রেজাল্ট আসবে। আমরা এ ইনভার্স করব হচ্ছে প্রথমে এই এ এর ডিটারমিনেন্ট নির্ণয় করে নেই, ডি টি অফ এ আমরা এরকম ভাবে লিখি। সেটা হয় কত, যে ডিটারমিন্যান্ট হবে জাস্ট এই 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 দিকে গুণ মাইনাস এই দিকে গুণ, এরকম মেইন ডায়াগোনাল মাইনাস অফ ডায়াগোনাল টার্ম, যেহেতু 2/2 ম্যাট্রিক্স। তার মানে -4 আর হচ্ছে সূত্রের মাইনাস 3 টাইমস -2 হচ্ছে -6, তার মানে বেসিক্যালি এটা চলে আসবে হচ্ছে +2 তে। ঠিক আছে। তো ডিটারমিন্যান্ট লাগে। আর লাগবে হচ্ছে প্রথমে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়। যেমন আমরা এরকম ভাবে কোএফিসিয়েন্ট বের করব, a12 এর কোএফিসিয়েন্ট, a12 এর সাইন ওভার নিতে হয়। a12 এর সাইন আমরা এভাবে লিখবো যে এটা হচ্ছে প্লাস, তারপরেরটা মাইনাস, এরপরেরটা আবার মাইনাস, এরপরেরটা প্লাস। মানে একটা প্লাস হলে তার অ্যাডজাসেন্ট যে চতুর্পার্শ্ব আছে সেগুলো মাইনাস হয়, এগুলো একটা প্রপার সাইন বলতে হয় আর কি। এটা প্লাস লিখলাম। a12 যদি দেই তাহলে এই যে এলিমেন্টটা আমি নিচ্ছি সেই রো আর সেই কলাম বাদ দিতে হয়, থাকে কত -4। তার মানে a12 আসলে বেসিক্যালি আসছে হলো -4। -4। তারপরে সরি এটা a11 না a11, a12 যখন নিব তার মানে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, 1 নাম্বার রো 2 নাম্বার কলাম এর এটার দেখো যে এটার পজিশনের জন্য সাইন হচ্ছে মাইনাস।
আর সেই রো সেই কলাম বাদ দিলে থাকে হচ্ছে 3, তাহলে -3 থাকলো এটা। অনুরূপভাবে A21 যখন নিব, 21 এর একটা হচ্ছে সূত্রের মাইনাস, মানে পজিশনের জন্য একটা মাইনাস আছে, ওই রো আর ওই কলাম বাদ দিলে আরেকটা -2 আসে, তাহলে আলটিমেটলি +2 হয়ে যায়। আবার A22 যখন নিব তখন এটার পজিশনের জন্য এটার একটা সাইন, সেটা হচ্ছে প্লাস, এটা কত আছে, -4 আছে, তাহলে -4 ওই রো আর ওই কলাম বাদ দিলে থাকে হচ্ছে 1। তো এই হচ্ছে আমার আহ, মানে একটা চেঞ্জ ম্যাট্রিক্স আমি পেলাম, মানে এটাকে কি বলে, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স আমরা বলতে পারি, এ সি ও সি ও সি এফ এফ আর কি, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বললাম, সেটা হচ্ছে কত পেলাম, -4, তারপরে A12 হচ্ছে -3, আর এটা হলো 2, এটা হচ্ছে 1, এরকম পেলাম। এখন এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে অ্যাডজয়েন্ট অফ এ সি এফ এফ ইকুয়াল টু হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ করতে হবে, এসিএফএফ এর ট্রান্সপোজ করতে হবে টি, তার মানে রো কে কলাম, কলামকে রো করতে হবে, রো কে কলাম করলে অটোমেটিক কলাম গুলো রোতে চলে আসবে। তো কি হবে সেটা দেখো, -4, -3, 2, 1 এরকম হলো। এখন এই এ ইনভার্স হবে হচ্ছে, এ ইনভার্স হবে জাস্ট এই এ সি এফ এফ এর ট্রান্সপোর্ট যেটা, সেটাকে এটার ডিটারমিন্যান্ট অফ এ দ্বারা ভাগ করলে, ঠিক আছে, তার মানে এই যে যে ম্যাট্রিক্সটা বেসিক্যালি সেই ম্যাট্রিক্সকে ডিটারমিন্যান্ট 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে দেখো কত থাকে, এই ম্যাট্রিক্সটাকে 2 দ্বারা ভাগ করলে, যেহেতু একটা স্কেলার দিয়ে ভাগ করছি, তার মানে প্রত্যেকটা এলিমেন্টকেই ভাগ করতে হবে তখন। তো -4 কে 2 দ্বারা ভাগ করলে -2 হবে, -3 কে 2 দ্বারা ভাগ করলে -1.5 হবে, আর 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, 1 কে 2 দ্বারা ভাগ করলে 0.5 হবে। তো আমরা এখানে এইভাবে করে যে ম্যাট্রিক্সটা পেলাম, দেখো এখানে যেটা পেয়েছে -2, -1.5, 1 আর এই যে এখানে যেটা পেয়েছে দেখো ইনভার্স -2, -1.5, 1 আর 0.5, এক্স্যাক্টলি আমরা যেটা পেয়েছি এখানেও সেটা পেয়েছে। আমরা এইভাবেই করে আসছিলাম। এইটা আসলে 3/3 ম্যাট্রিক্স পর্যন্ত, 3/3 হলে ক্যালকুলেশন দেখো কয়েক গুণ বেড়ে যাবে, ঠিক আছে। 3/3 ম্যাট্রিক্স পর্যন্ত মোটামুটি ফিজিবল, সহজে করা যায়, কিন্তু 4/4 ম্যাট্রিক্স গেলে তখন এই এই যে এলিমিনেশন ওয়ে ছাড়া, এলিমিনেশন মেথড ছাড়া আসলে ওটা মানে ওইভাবে করা, ইনভার্স বের করাটা খুব টাফ হয়ে যায়, রিয়েলি টাফ, মানে কয়েক ঘন্টার সময়ের ব্যাপার হবে। যে জন্য আমরা আসলে এই স্ট্যান্ডার্ড যে ওয়ে সেটাই ফলো করতে পারি, ঠিক আছে। তো এতটুকুই ছিল আমাদের স্ট্রাকচারাল ডাইনামিক্স এর আগে ম্যাট্রিক্স অপারেশন সম্পর্কে বেসিক আলোচনা। আমি এখানেই শেষ করব, তোমাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট প্রবলেম এখান থেকে হয়তো দিব, অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই করে সাবমিট করতে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, নেক্সট ক্লাস থেকে আমরা ডাইনামিক্স এর ফান্ডামেন্টাল আলোচনা শুরু করব।